আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। এটা ব্যাকআপ হিসেবে রাখলাম আর কি। ওকে, তো আমরা শুরু করে দিই। আজকে আমরা থার্মোডাইনামিক্স এর আসলে সেকেন্ড পার্ট পড়বো। সেকেন্ড পার্টের মধ্যে আসলে অনেকগুলো সাইকেল আছে এবং কিছু ম্যাথ পাবো আমরা। আর এখানে আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও সলভ করা ট্রাই করবো। তো আজকে ক্লাসটা একটু সময় লাগবে। প্রথম দিকে আসি, পাওয়ার সাইকেল কি জিনিস। পাওয়ার সাইকেল জিনিসটা হচ্ছে যখন আমরা প্রডিউস এ নিট সাপ্লাই অফ ওয়ার্ক করব কি দিয়ে, ইউজিং এ নিট সাপ্লাই অফ হিট দিয়ে। ঠিক আছে, থার্মোডাইনামিক সাইকেলের মধ্যে পজিটিভ প্রডিউস এ নিট সাপ্লাই অফ ওয়ার্ক, মানে একটা কাজ প্রডিউস করব নিট সাপ্লাই অফ হিট দিয়ে যখন করব, এই হিটটা নিতে হবে কোথায় থেকে? পরিবেশ থেকে নিতে হবে। তো তখন আমি এই যে সাইকেলটা আছে থার্মোডাইনামিক সাইকেলটা, এখানে আমি বলতে পারবো পাওয়ার সাইকেল। সহজ কথায়, হিট থাকে যেই সাইকেলের মধ্যে, পরিবেশ থেকে হিট নিয়ে যে সাইকেলের মাধ্যমে আমরা ওয়ার্ক জেনারেট করব, সেটা হচ্ছে আমার পাওয়ার সাইকেল। তো পাওয়ার সাইকেল গুলোর কিছু নাম দেওয়া আছে। একটা হচ্ছে গ্যাস পাওয়ার সাইকেল, যেখানে ওয়ার্কিং ফ্লুইড হিসেবে গ্যাস ইউজ করা হয়, সেটা হচ্ছে গ্যাস পাওয়ার সাইকেল। তেমনি ভ্যাপার পাওয়ার সাইকেল আছে, যেখানে আমার ফ্লুইডের যে ভ্যাপার যে আছে সেটাকে ওয়ার্কিং ফ্লুইড হিসেবে ইউজ করা হয়। এখানে আরেকটা কথা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে ভেপার এন্ড লিকুইড স্টেটের কথা বলছে। ঠিক আছে, গ্যাস এবং ভেপারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা একটু দেখে নিন। গ্যাস ভার্সেস ভেপার। ঠিক আছে, গ্যাস আর ভেপারের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমাদের প্রতিটা বস্তুরে যেমন প্রতিটা পদার্থের একটা ক্রিটিক্যাল টেম্পারেচার থাকে, যেই টেম্পারেচারটার আহ উপরে সে সবসময় গ্যাসীয় অবস্থায় থাকবে। তাকে যতই আমি চাপ প্রয়োগ করি না কেন, সে কিন্তু তরলে পরিণত হবে না। সো ওই ক্রিটিক্যাল যে টেম্পারেচার আছে টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচারটা যদি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে যদি বেশি হয়, মানে TATM, এর থেকে যদি বেশি হয়, তখন আমি এই যে গ্যাসটা আছে সেটাকে আমি বলতে পারি ভেপার। ঠিক আছে, একটু বোঝার ট্রাই করি। সে ধরেন, আহ সরি, এটা হচ্ছে গ্যাস হবে, এটা এটা হচ্ছে গ্যাস। সে ধরেন হাইড্রোজেনের যে ক্রিটিক্যাল টেম্পারেচারটা আছে, কার্বন ডাইঅক্সাইডটা বলে, সেটা হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হয়। আমার আসলে এক্সাক্ট নাম্বারটা মনে নেই, 44 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের মতো। তো দেখেন, আমার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসের থেকে 44 ডিগ্রি সেলসিয়াসটা বড়। এই জন্য আমি যে এই 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতই আমি প্রেশার এর উপরে যদি, মানে 44 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আনার পরে আমি যতই প্রেশার দিই না কেন, এর আগে ধরো আমার 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইড আছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আছে এখানে, আমি যতই প্রেশার দিই না কেন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইডকে, এটাকে কখনোই আমি কিসে পরিণত করতে পারবো না? লিকুইড করতে পারবো না। এটাকে আমি লিকুইড করতে পারবো না। সো এই জন্য আমার কি করতে হবে? এই কার্বন ডাইঅক্সাইডটাকে অবশ্যই 44 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে আনতে হবে।
তাহলে এই যে 44°C টেম্পারেচারটা আছে এটাকে আমরা বলা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইড। সো এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার যেটা আছে সেই টেম্পারেচারটা দেখেন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে বেশি, এই জন্য কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে ভেপারের ক্ষেত্রে, ভেপার বলতে হচ্ছে ওয়াটার ভেপারের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে সেটা কিন্তু অনেক কম। ঠিক মানে তার ক্রিটিক্যাল যে টেম্পারেচারটা আছে সেটা অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে অনেক কম। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে আমার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে যেহেতু অনেক কম, এই জন্য হচ্ছে যে পানিকে যদি আমি বাষ্প করি তাহলে সেটা হচ্ছে যে তখন আমি তাকে ভেপার বলবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন আর কি কনসেপ্ট, যে কখন আমি একটা গ্যাসকে ভেপার বলবো আর কখন হচ্ছে যে একটা গ্যাসকে আমি গ্যাস বলবো আর কি। সো এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। মেন কনসেপ্টটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল যে টেম্পারেচারটা আছে তা যদি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে যদি বেশি হয় তখন আমি তাকে গ্যাস নামে ডাকবো। আর যদি ক্রিটিক্যাল টেম্পারেচারটা আছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে যদি কম হয় তাহলে তখন আমি তাকে ভেপার বলে ডাকবো, সেই গ্যাসটাকে ভেপার বলে ডাকবো। সো গ্যাসিয়াস স্টেট বললে ভালো হয়, সেই গ্যাসিয়াস স্টেটটাকে আমি ভেপার বলে ডাকবো। তো এখন আসি যে কার্নোট সাইকেলটা কি। কার্নোট সাইকেল তো অলরেডি আমরা আগের দিন দেখছি। এখানে হচ্ছে যে দুইটা আইসোথার্মাল এবং দুইটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস ঘটে। আর এটা যে আমার এফিসিয়েন্সিটা আছে সেটা তো আমরা অলরেডি দেখছি। এখানে কার্নোট সাইকেলের একটা ফিগার দেওয়া আছে, একটু যদি লক্ষ্য করেন। কার্নোট সাইকেলে হচ্ছে যে আমার 1 থেকে 2 হচ্ছে যে আইসোথার্মাল হচ্ছে কম্প্রেশন করছে। এই যে দেখেন এই নিচেরটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। সো 1 থেকে 2 হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, তারপরে হচ্ছে 2 থেকে 3 হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। ঠিক আছে, আবার 3 থেকে 4 আছে সেটাকে হচ্ছে আইসেন্থালপিক এক্সপানশন। আবার একটা জিনিস দেখেন 4 থেকে 1, এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন। এখন একটা জিনিস হচ্ছে টিএস ডায়াগ্রামটা যখন আঁকতে যাব তখন আসলে ডায়াগ্রামটার ক্ষেত্রে আমার এই যে 1 থেকে 2 এইভাবে যাবে নাকি 1 থেকে 2 কোথায় দিব, মানে এরকম তো আমরা জানি যে এটা একটা হচ্ছে বর্গের মতো হবে অথবা আমি আয়তের মতো হবে, এটা আমরা জানি। কারণ হচ্ছে যে এখানে এটা হচ্ছে আমার আইসেন্ট্রপিক প্রসেস, আর এইটা হচ্ছে যে আমার যদি সমান হয় তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এখন কথাটা হচ্ছে যে আমি কোথায় 1 কোথায় 2 এগুলা দিব। তাহলে দেখেন এখানে আমি 2 3ও দিতে পারি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে কি, আমি এখানে হচ্ছে আহ, 4 একও দিতে পারি। এখানে 4 একও দিতে পারি, কিন্তু আমি কোথায় আসলে কোন লাইনটা উপরে হবে কোন লাইনটা নিচে হবে এটা একটু বোঝার ট্রাই করি। একটু যদি লক্ষ্য করেন যে 3 থেকে 4-এর দিকে এই লাইনটা উপরের দিকে আছে। 3 থেকে একটু যদি 4-এ লক্ষ্য করেন এই লাইনটা হচ্ছে উপরের দিকে। আবার 1 থেকে 2-এ যদি আপনি লক্ষ্য করেন এই লাইনটা নিচের দিকে। যেই লাইনটা নিচের দিকে সেই লাইনটা হচ্ছে কিন্তু শক্তি কম। এটা হচ্ছে এই লাইনে এই স্টেট বরাবর এনার্জি কম বা এনথালপি কম। এটা বলতে পারি এনথালপি এই স্টেটে কম, আর এই স্টেটে হচ্ছে কি আমার এনথালপি বেশি। এখন একটু চিন্তা করি, একটা সাইকেল ঘুরতে গেলে কি লাগতেছে, এখানে কম্প্রেশন হইতেছে। কম্প্রেশন হইলে এই যে জায়গাটা যে কম্প্রেশন হইতেছে, এই কম্প্রেশন হইলে কি বাইরে থেকে আমার হচ্ছে যে ওই সিস্টেমের উপর ধরি এখানে গ্যাসটা আটকানো আছে, এই সিস্টেমের উপর বাইরে থেকে কি করা হইতেছে, কাজ করা হইতেছে। তার মানে কি এর টোটাল যে এনার্জি আছে সেটা কি বৃদ্ধি পাইতেছে। আবার যদি কম্প্রেশন হয় তাহলে কি আবার এনার্জি বৃদ্ধি পাবে। এনার্জি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আবার এনথালপি বৃদ্ধি পাওয়া। তাহলে এই জায়গায় একবার এনার্জি বৃদ্ধি পাইতেছে, এই জায়গায় একবার এনার্জি বৃদ্ধি পাইতেছে, তাহলে দুই জায়গায় এনার্জি বৃদ্ধি পাইলে হচ্ছে কি এই স্টেপটা হচ্ছে উপরের দিকে থাকবে। ঠিক আছে, 3 থেকে 4টা উপরে থাকবে। আর বাদ বাকিটা হচ্ছে দেখেন কম্প্রেশন হলে আমার হচ্ছে যে এনথালপি কমতেছে, এরপর হচ্ছে যে এটা তো হচ্ছে নর্মালি থাকতেছে, আর এক্সপানশন হলে আমার এনথালপি বাড়বে। তো এই ঘটনাটাই এখানে নিচে এক্সপ্লেন করে দেওয়া আছে। এখন আমরা আসলে বাস্তবে কখনোই হচ্ছে যে কার্নোট সাইকেল প্রডিউস করা পসিবল না। কেন পসিবল না, কারণ কার্নোট সাইকেলের হচ্ছে যে সবগুলো প্রসেসে আমরা ধরে নেই রিভার্সিবল প্রসেস, এবং হচ্ছে যে শুধু এই সিস্টেমের ভিতর যে রিভার্সিবল সিস্টেম এবং বাউন্ডারির মধ্যে যে সীমাবদ্ধ রিভার্সিবল প্রসেসটা এমনটা না। এই সিস্টেম এবং বাউন্ডারির বাইরে যত কিছু ঘটনা ঘটবে এই সিস্টেমের সাথে এটাকে আমি রিভার্সিবল হিসেবে কল্পনা করবো, মানে বাইরের পশ্চাৎ যে ঘটনাগুলো ঘটবে এগুলোকে রিভার্সিবল হিসেবে কল্পনা করবো। কিন্তু বাস্তবে তো রিভার্সিবল হিসেবে ঘটবে না। আর বাস্তবে আইসেন্ট্রপিক প্রসেস গুলো কিছু নাই, বাস্তবে আইসোথার্মাল প্রসেস গুলো কিছু নাই। এই জন্য হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখেন এখানে শেষে একটা আপনার হচ্ছে যে লাইন দিয়ে বলা আছে যে ফর দোজ রিজন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্র্যাকটিক্যাল কার্নোট সাইকেল। ঠিক আছে, আর এইখানে দেখেন ইরিভার্সিবল গুলো কেন কেন হবে। ওই যে গতদিন আমরা পড়ছিলাম যে ফিকশনের কারণে হয়। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে যে কিছু পরিমাণে হচ্ছে এই যে দেখেন ফিকশনটা কথা কথা করতেছে এটার কারণে। তারপরে হচ্ছে যে আপনার প্রেশার ড্রপ করবে,
তারপরে হচ্ছে আপনার হচ্ছে এক্সপানশন প্রসেস গুলো ঠিক মতো হবে না। তো এইগুলোর কারণেই হচ্ছে যে আমার ইরিভার্সিবিলিটি ঘটতেছে। এর আগের দিনের স্লাইডে খুব ভালো করে দেওয়া আছে কি কি কারণে আসলে ইরিভার্সিবিলিটি ঘটে। তো এটা কিন্তু একটা মানে ভাইভাতে অনেক বেশি হট টপিক কোশ্চেন, যে কার্নোট সাইকেল বাস্তবে আসলে কি কার্নোট সাইকেল তৈরি করা পসিবল, যদি পসিবল না হয় তাহলে কেন না। তো এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে একটা জিনিস দেখবো যে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল আছে। সো এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলে এটা হচ্ছে যে গ্যাস একটা সাইকেল, এখানে কিছু এজাম্পশন ধরে নিতে হবে। ঠিক আছে, এই সাইকেলটা কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। তো এখানে যে জিনিসটা আমরা এজাম্পশন গুলো ধরবো সেই এজাম্পশন গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যে একটা এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলে এটা ব্যাংক পরীক্ষার জন্য বা অন্য পরীক্ষার জন্য আমি এখানে স্টার দিয়ে রাখতে পারি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাংক এক্সাম। সো আপনারা এই জিনিসটা একটু দেখতে পারেন যে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল আমি কখন একটা গ্যাস সাইকেলকে, গ্যাস পাওয়ার সাইকেলকে আমি এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল বলবো। সো এটা বলার জন্য আমাকে অবশ্যই যে গ্যাসটা ইউজ করতেছি আমি ওয়ার্কিং ফ্লুইড হিসেবে, সেটাকে আমি আইডিয়াল গ্যাস হিসেবে কাউন্ট করব। এটা কিন্তু আইডিয়াল গ্যাস হিসেবে কাউন্ট করতে হবে। সো আমি যতগুলা হচ্ছে যে প্রসেস চিন্তা করতেছি আমার হচ্ছে যে ওয়ার্কিং ফ্লুইড নিয়ে, সবগুলোতে আমি যে গ্যাসটা অ্যাজিউম করবো সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস হিসেবে অ্যাজিউম করবো। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যখন হিট গ্রহণ করতেছি, ঠিক আছে, হিট এডিশন প্রক্রিয়াটা কি হচ্ছে, এখানে কোনো কিছু বার্ন করে তো হিটটা প্রডিউস হইতেছে সিলিন্ডারের ভিতর। কিন্তু এখানে এইভাবে আমরা কল্পনা করব না, আমরা কল্পনা করবো যে হিট এডিশন যে প্রক্রিয়াটা আছে, মানে এখানে যে হিট প্রডিউস হইতেছে পাওয়ার সাইকেলে, সেটা হচ্ছে যে কোথা থেকে আসতেছে, বাইরে থেকে আসার কারণে এখানে পাওয়ার সাইকেলটা হিটটা ইনক্লুড মানে ঢুকতেছে, ঢুকে যে আমার পাওয়ার সাইকেলটা ক্রিয়েট করতেছে, মানে বাইরে থেকে হিট দিয়ে আমি কাজে রূপান্তর করতেছি, মানে বাইরের সোর্স থাকে। ঠিক আছে, তো এইটা কিন্তু অ্যাজিউম করতে হবে। ঠিক আছে, এই যে হিট এডিশনটা আমার বাইরে থেকে। আর আরেকটা এখানে দেওয়া আছে, হিট ট্রান্সফার যখন করব আমি, সাইকেল কমপ্লিটেড বাই হিট ট্রান্সফার করতে হবে কি, সারাউন্ডিং এ হিট ট্রান্সফার করতে হবে। তার মানে হিট রিজেকশন করতে হবে, এই প্রসেসটা হিট রিজেকশন। তার মানে এখানে ওয়ার্কিং ফ্লুইড বের হতে পারবে না। ধরেন আপনি একটা যদি চিন্তা করেন আইসি ইঞ্জিনের কথা, তো এখানে হিট রিজেকশনটা কিভাবে হয়, আমার যে ওয়ার্কিং ফ্লুইডটা আছে ভিতরে, সেই ওয়ার্কিং ফ্লুইডটা কিন্তু আমার যে এক্সস্ট যে পোর্ট আছে সেই পোর্ট দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, সেই পোর্ট দিয়ে বের বের হয়ে আমার হচ্ছে যে হিটটাকে সে নিয়ে যায়। তো আমরা এখানে যে জিনিসটা চিন্তা করতেছি যে আমার ওয়ার্কিং ফ্লুইডটা কখনোই হচ্ছে যে পাস করবে না, শুধুমাত্র হিটটা হচ্ছে যে রিজেক্ট করে দিবে, এই জিনিসটা একটা। আর এইখানে যে প্রক্রিয়াটা আছে সবগুলাই ইন্টিমেটলি রিভার্সিবল, মানে সবগুলো প্রক্রিয়া হচ্ছে রিভার্সিবল হতে হবে, সেটা ভিতরে অথবা বাইরে। ঠিক আছে, তো সিস্টেমের ভিতরে হতে পারে, সিস্টেমের বাইরে হতে পারে। আর এখানে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, জেনারেলি এয়ার ইজ কনসিডার টু হ্যাভ এ কনস্ট্যান্ট স্পেসিফিক হিট। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করতে হবে যে এখানে কনস্ট্যান্ট স্পেসিফিক হিট ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে, সেটা ধরে আমি সিপি ধরে নিলাম, কনস্ট্যান্ট স্পেসিফিক হিট। তো এটা এই কারণে ইউজ করা হয়েছে, আপনি দেখেন কোনো কিছু যদি বার্ন করেন, এয়ার তো শুধু বার্ন হবে না, এর সাথে যখন আপনি অন্য কোনো মলিকুল ঢুকবে তখন আপনার তার হচ্ছে কি স্পেসিফিক হিটটা চেঞ্জ হয়ে যায়। তো এই স্পেসিফিক হিটটা যদি চেঞ্জ হয় তাহলে আপনার যে ক্যালকুলেশন যেগুলো আছে সেই ক্যালকুলেশনের মধ্যে ইরো দেখা যাবে। তো এই কারণে যখন আপনি স্ট্যান্ডার্ড সাইকেল হিসেবে চিন্তা করবেন তখন আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যেন এয়ারটা হচ্ছে যে যে এয়ারটা আমি ওয়ার্কিং ফ্লুইড হিসেবে নিচ্ছি সেই ওয়ার্কটা যেন স্পেসিফিক হিটটা যেন অবশ্যই কনস্ট্যান্ট থাকে। এরপরে আমরা দেখি যে একটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট আইসি ইঞ্জিন বা সিআই ইঞ্জিনের মধ্যে আসলে কি কি কম্পোনেন্ট থাকে। তো একটু যদি লক্ষ্য করেন, এখানে আমরা হচ্ছে যে একটা ইঞ্জিনকে ডিফাইন করা হয় এইভাবে অনেক সময় বোর ইনটু স্ট্রোক আকারে। সো যদি আপনাকে বলে যে একটা হচ্ছে 25-20 আইসি ইঞ্জিন, তখন আপনাকে বুঝতে হবে যে এই বোর হচ্ছে 25 আর স্ট্রোক হচ্ছে তার 20। ঠিক আছে, এখানে অবশ্যই একটা ইউনিট দিয়ে দিবে, অবশ্যই মিলিমিটার অথবা মিটার এরকম কিছু একটা ইউনিট দিয়ে দিবে। তো তখন আপনাকে বুঝতে হবে যে 25 × 20 মানে বোঝাচ্ছে এটার বোরটা হচ্ছে 25 এবং হচ্ছে স্ট্রোকটা হচ্ছে 20। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সহজভাবে বোঝার উপায় আছে, যে বর্তমানে যতগুলো আমরা ইঞ্জিন দেখতেছি ম্যাক্সিমাম ইঞ্জিনের হচ্ছে বোরটা সবসময় বেশি হচ্ছে এবং স্ট্রোকটা সবসময় কম হচ্ছে। ঠিক আছে, মানে সহজ কথায় যদি বলতে যাই জিনিসটা এরকম। বারবার বোর বলতেছি, বোর বলতে বোঝাচ্ছি আমি যে পিস্টনটা ইউজ করতেছি সেই পিস্টনটা হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া, এই যে ফ্রন্টাল এরিয়া বা ক্রস সেকশনাল এরিয়া বলতে পারি। এটা হচ্ছে এরিয়া অফ পিস্টন, এটা হচ্ছে ক্রস সেকশনাল, এখানে ক্রস লিখে দিলাম।
তো ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে বোর্ড। আর স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে যে এই যে এখান থেকে দেখেন, যখন আপনার এই পজিশনে হচ্ছে যে এই ক্রাঙ্ক থাকবে, এটা কানেক্টিং রড থাকবে, আর এই ক্রাঙ্কটা যখন এই পজিশনে থাকবে, তখন এটা একদম টপ মোস্ট পজিশনে যাবে। টপ মোস্ট পজিশনটাকে বলা হয় টিডিসি, টপ ডেড সেন্টার। আর এখন যদি এখানে যদি ক্রাঙ্কটা যদি থাকে, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন পজিশনে যাবে, তখন এইটা হচ্ছে বিডিসি, এটা হচ্ছে বটম ডেড সেন্টার। এই যে টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টারের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে আমি বলতে পারি আমার স্ট্রোক। ঠিক আছে? তাহলে এখন আরেকটা সহজভাবে যদি আমরা চিন্তা করি, যে আমার এরকম যে রেডিয়াল ইঞ্জিন গুলা যেগুলো আছে, এই যে ইঞ্জিন গুলা যেগুলো আছে এরকম, ঠিক আছে, ক্রাঙ্ক ইউজ করে যে ইঞ্জিন গুলো আছে, সেই ইঞ্জিন গুলার স্ট্রোকটা সবসময় হচ্ছে যে এই ক্রাঙ্ক রেডিয়াসের দ্বিগুণ হয়। তার মানে আমি বলতে পারি এল ইকুয়াল টু 2 আর। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কি দেখলাম? এখানে হচ্ছে টপ ডেড সেন্টার দেখলাম, বটম ডেড সেন্টার দেখলাম, এখানে আমরা বোর কাকে বলে তা দেখলাম, এখানে স্ট্রোক কাকে বলে তা দেখলাম। ঠিক আছে? এখন আমরা নতুন কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। তো একটা জিনিস যদি লক্ষ্য করি, এটা টপ ডেড সেন্টারে আসার পরও এখান থেকে ধরি আমি এদিক দিয়ে ইনলেট হইতেছে, এটা ইনলেট পোর্ট, আইপি লিখে দিই ইনলেট পোর্ট। আর এটা হচ্ছে আউটলেট পোর্ট, ওপি, আউটলেট পোর্ট। তো দেখেন এইখানে হচ্ছে যে স্পার্ক করার জন্য একটা হচ্ছে স্পার্ক প্লাগ আছে। তো এই যে কিয়াটা আছে আপনার, এই যে পিস্টনটা আছে, পিস্টনটা কখনই হচ্ছে যে স্পার্ক প্লাগে হিট করবে না। তো এই জায়গায় কিছু একটা জায়গা ফাঁকা থাকবে। সো একদম টপ ডেড সেন্টারের উপরে যে জায়গাটুকু ফাঁকা থাকে, তখন সেটাকে আমরা বলি ক্লিয়ারেন্স ভলিউম। ঠিক আছে? ক্লিয়ারেন্স ভলিউম, তার মানে এই টপ ডেড সেন্টারের উপরে যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। আর সোয়াইপ ভলিউম অথবা ডিসপ্লেসমেন্ট ভলিউম কোনটা? ডিসপ্লেসমেন্ট ভলিউম দেখেন, যতটুকু হচ্ছে যে এই পিস্টনটা ঘোরাঘুরি করতেছে, ডিসপ্লেস করতেছে যতটুকু জায়গায়, ওটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম। তাহলে ডিসপ্লেসমেন্ট ভলিউমটা বের করা একদম কিন্তু ইজি। দেখুন এটা হচ্ছে স্ট্রোক, আর এখানে হচ্ছে আপনি ক্রস সেকশনাল এরিয়াটা যদি আপনি পিস্টনের যদি ফ্রন্টাল এরিয়া বলেন বা ক্রস সেকশনাল এরিয়া বলেন, এটাকে নিয়ে যদি গুণ করে দেন এটা, তাহলে যেই ডিস্টেন্সটা, যেই ভলিউমটা বের হবে, সেটা কিন্তু আপনার হচ্ছে সোয়াইপ ভলিউম বা আপনার ডিসপ্লেসমেন্ট ভলিউম। এখন যে জিনিসটা হচ্ছে আমাদের অনেক সময় পরীক্ষায় কম্প্রেশন রেশিও বের করতে বলে। তো কম্প্রেশন রেশিও জিনিসটা হচ্ছে এরকম, কম্প্রেশন রেশিও জিনিসটা হচ্ছে এটা টোটাল যে ভলিউমটা আছে, এই ভলিউমটাকে ডিভাইড করব আমি কি, এই ভিসি দিয়ে। যদি আমি সহজ কথায় বলি যে টোটাল ভলিউম বলতে কি বোঝাচ্ছে, এইখান থেকে এই ডিস্টেন্সটা, তার মানে এখান থেকে এই বিট ডিসি পর্যন্ত, তার মানে আমি এখানে লিখতে পারি ভলিউম অফ বিডিসি, উপরে লিখতে পারি কি, সরি, ভলিউম অফ বিডিসিটা উপরে হবে, মানে এই যে ডিস্টেন্স, এই যে ভলিউমটা, এখান থেকে এই ভলিউমটা, ম্যাক্সিমাম ভলিউমটা ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ টিডিসি। টিডিসির ভলিউমটাই তো সব থেকে ছোট, তাহলে ছোট ভলিউমটার উপরে বড় ভলিউমটা, এই জিনিসটা হচ্ছে আমার কি, এই জিনিসটা হচ্ছে আমার কম্প্রেশন রেশিও বা আরসি। এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। এখন আসি যে এই যে বিডিসি যেটা আছে, ভলিউম অফ বিডিসি, এটা আবার দুইটা ভলিউমের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে কি সোয়াইপ ভলিউম, আরেকটা হচ্ছে কি ক্লিয়ারেন্স ভলিউম। কারণ এই যে মাথাটা আছে, এই মাথাটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, আর যতটুকু সোয়াইপ করতেছে এটা সোয়াইপ ভলিউম। তার মানে আমি এখানে লিখতে পারি ভলিউম অফ বিডিসি ইকুয়াল টু হচ্ছে ভিসি প্লাস ভিডি, ডিসপ্লেসমেন্ট ভলিউম। ঠিক আছে? আর ভলিউম অফ টিডিসি, এটা ইজি, জাস্ট ক্লিয়ারেন্স ভলিউম। তার মানে এই দুটাকে যদি আমি ভাগ করি, তাহলে আমি কি পাইতেছি, কম্প্রেশন রেশিও পাইতেছি। এখন ক্রাঙ্ক পিস্টন লিঙ্ক রেশিও, ঠিক আছে, এই যে ক্রাঙ্ক আর হচ্ছে কানেক্টিং রড, ক্রাঙ্ক পিস্টন লিঙ্ক, এই যে পিস্টন লিঙ্ক মানে এই কানেক্টিং রডটা বোঝাচ্ছে। ক্রাঙ্ক আর কানেক্টিং রডের যে রেশিওটা আছে, সেই রেশিওটা হচ্ছে যে সবসময় কখনোই 2-এর হবে না, অবশ্যই এটা 3-এর থেকে বেশি এবং 10-এর থেকে কম হবে। এটা কিন্তু দেখবেন 3-এর থেকে বেশি এবং 10-এর থেকে কম। কেন এটা আসলে অবশ্যই 3-এর থেকে বেশি হবে? কারণ এটা তো অলরেডি তো 2-এর মতো তো হইতেই পারবে না, 2 হলে তো এখানে লেগে যাবে। তো অবশ্যই এটা 3 হতে হবে, এবং এটা সব থেকে বেশি হচ্ছে 10 হইতে পারবে। যদি 10-এর বেশি হয় যায়, তাহলে এত বড় একটা জিনিসকে এটা রোটেট করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। সো এটা হচ্ছে ক্রাঙ্ক আর হচ্ছে কানেক্টিং রডের যে মানে রেশিও আছে, সেটা হচ্ছে 3 থেকে শুরু করে, কানেক্টিং রড আর ক্রাঙ্কের যে রেশিও, সেটা হচ্ছে 3 থেকে শুরু করে 10-এর মধ্যে থাকবে। এরপরে যদি দেখি আমি মেইন ইফেক্টিভ প্রেসার কাকে বলে। সো এই জিনিসটা যদি বুঝতে চাই, তাহলে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, যে
আমি যে টোটাল ওয়ার্কটা আছে, দেখেন এখানে একটা নিচে পার্ট দেওয়া আছে, একটু লক্ষ্য করেন। এই যে টোটাল ওয়ার্ক যেটা আছে, এই টোটাল ওয়ার্কটাকে আমি কনভার্ট করলাম। দেখেন এখানে কোথাও ওয়ার্ক বেশি হয়েছে, কোথাও ওয়ার্ক ডান কম হয়েছে। সো এটাকে এটাকে কনভার্ট করে আমি এখানে নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে আসলাম। ঠিক আছে। সো এই জায়গায় যদি নিয়ে আসি, তাহলে যে জিনিসটা ঘটতেছে যে এখানে যে পরিমাণে ভলিউম যে চেঞ্জ হইতেছে, সেই ভলিউমটা ইনটু যদি প্রেশার হয় তাহলে ওয়ার্ক, এটা আমরা আগে আগে দেখছিলাম না, ওয়ার্ক ডান ইকুয়াল টু এটা হচ্ছে পি প্রেশার ইনটু ভলিউম, বা হচ্ছে পি ইনটু ডেল ভি দেখছিলাম। সো এই যে পি যেটা আছে, এখন এখানে যদি ভলিউম যে চেঞ্জটা আছে, এটাকে যে ম্যাক্সিমাম থেকে মিনিমাম যে ভলিউম যে চেঞ্জটা আছে, এই চেঞ্জটা যদি কাউন্ট করি, ধরেন এখানে যে টোটাল যে ওয়ার্ক যতটুকু হয়েছে, এখানে যদি 10 ওয়ার্ক ডান হয়, তাহলে এখানে ধরে নিলাম যে 10 ওয়ার্ক ডান হয়েছে। এই জিনিসটা কিন্তু কনভার্ট করে এখানে নিয়ে আসছে, 10 ওয়ার্ক ডান হয়েছে। এই 10 ওয়ার্ক ডানকে আমি যদি হচ্ছে এই ভি দ্বারা ডিভাইড করি, এই ভলিউমের ডিফারেন্স দ্বারা যদি ডিভাইড করি, তাহলে যে প্রেশারটা পাবো, সেই প্রেশারটাই হচ্ছে আমার মিন ইফেক্টিভ প্রেশার। ঠিক আছে, সেই প্রেশারটা হচ্ছে আমার মিন ইফেক্টিভ প্রেশার। তাহলে আমি নিট ওয়ার্ককে লিখতে পারি মিন ইফেক্টিভ প্রেশার ইনটু ডিসপ্লেসমেন্ট ভলিউম। এখন ডিসপ্লেসমেন্ট ভলিউমের পরিবর্তে লেখা যায় কি, এ পিস্টন ইনটু স্ট্রোক। ঠিক আছে। এখন দেখেন এখানে আরেকটা মজার জিনিস আছে। যদি আইসি ইঞ্জিনের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, যত বেশি আপনার মিন ইফেক্টিভ প্রেশার প্রডিউস করা হবে, নিট ওয়ার্ক তত বেশি প্রডিউস হবে, এটা তো আমরা জানি। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করে দেখেন, এসআই ইঞ্জিনের কিন্তু নিট পজিটিভ প্রেশার কিন্তু বেশি, একটু লক্ষ্য করেন। এসআই ইঞ্জিনের নিট পজিটিভ প্রেশার, সিআই ইঞ্জিনের এনএ তে হচ্ছে নর্মাল এয়ার, ঠিক আছে, ন্যাচারাল এয়ার যদি যখন ইউজ করে করব, তখন তার থেকে কিন্তু এই এসআই ইঞ্জিনের হচ্ছে যে মিন ইফেক্টিভ প্রেশার বেশি। কিন্তু যখন আমি টিসি টিসি মানে টার্বোচার্জ যখন করব, তখন হচ্ছে যে সিআই ইঞ্জিনে কিন্তু মিন ইফেক্টিভ প্রেশারটা বেড়ে যায়। এটা মাথার মধ্যে রাখতে হবে, কিন্তু মিন ইফেক্টিভ প্রেশারটা বেড়ে যায়। ঠিক আছে। এখন এই সাইকেল একটা জিনিস আছে, এয়ার স্ট্যান্ডার্ড রোটো সাইকেলের কিছু হচ্ছে যে আহ, এটাকে পিভি ডায়াগ্রাম, প্রেসার ভলিউম ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম দেওয়া আছে। সেই ডায়াগ্রামটা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলের কোন প্রসেসটাকে কি বলবো। আমি এক থেকে যখন দুইয়ে যাব, তখন এটা হচ্ছে আইসেন ট্রপিক হচ্ছে যে কম্প্রেশন। আইসেন ট্রপিক কম্প্রেশন থাকার জন্য টিএস এর ক্ষেত্রে দেখেন এই গ্রাফটা এরকম হবে। এখন আমরা এই জিনিসটা এখন একটু লক্ষ্য করি যে যখন আইসেন্ট্রপিক বলা হচ্ছে, তখন দেখেন এই লাইন বরাবর, এই লাইন বরাবর দেখেন কোনো কি এস এর পরিবর্তন হচ্ছে? এই পয়েন্টে ধরেন এস এর মান হচ্ছে যে, সে ধরেন এই পয়েন্টে এস এর মান হচ্ছে 2, এই পয়েন্টটা কি এস এর মান হচ্ছে 2, এই পয়েন্টটা কত, এস এর মান হচ্ছে 2। ঠিক আছে, এই দুইটাকে গোল করে দিই 2। তার মানে এই পয়েন্ট বরাবর কোনো এস এর পরিবর্তন হচ্ছে না, এই জন্য এটাকে আইসেন্ট্রপিক প্রসেস বলে। এই জিনিসটা কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনি যদি এই প্রসেস গুলো জানেন, তাহলে আপনার হচ্ছে যে গ্রাফ যদি ভুলেও যান, আপনি পরীক্ষার মধ্যে গ্রাফটা এঁকে দিয়ে আসতে পারবেন। এরপর যে কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন, তাহলে যখন আপনি হিট এডিশন করবেন কনস্ট্যান্ট ভলিউমে, ঠিক আছে, দেখেন কি বলছে কনস্ট্যান্ট ভলিউম। তাহলে কনস্ট্যান্ট ভলিউমে হিট এডিশন করতেছেন মানে কি, এখানে ভলিউমের কোনো চেঞ্জ হবে না। এই 2 পয়েন্টে ভলিউম যা, 3 পয়েন্টে ভলিউম তা। যেহেতু আপনি হিট এডিশন করতেছেন, তার মানে কি আপনার অবশ্যই কি এন্ট্রপি বাড়তেছে। তার মানে এন্ট্রপি বাড়বে, তার সাথে হচ্ছে আপনার টি বাড়বে, টেম্পারেচার বাড়বে। আর টেম্পারেচার এবং এন্ট্রপি বাড়তে পারে কোন দিকে, এইদিকে। ঠিক আছে। এরপর আপনি 3 থেকে যখন 4-এ আসতেছেন, তখন আপনার কি হচ্ছে এক্সপানশন। যদি এক্সপানশন হয়, ঠিক আছে, এটা কি আইসেন্ট্রপিক এক্সপানশন। এক্সপানশন হলে কি টেম্পারেচার কমবে। আমরা তো জানি ভলিউম বাড়লে কি টেম্পারেচার কমে, তাহলে টেম্পারেচার কমলে কি এটা নিচের দিকে নামবে। যেহেতু এটা আইসেন্ট্রপিক, এই জন্য এই সরলরেখা বরাবর স্ট্রেন বরাবর নিচেই নামবে। এরপরে যদি আপনি চিন্তা করেন 4 থেকে 1, এই জিনিসটাকে বলছে কি কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। তার মানে এখানে কনস্ট্যান্ট ভলিউমে হিট রিজেকশন হচ্ছে। হিট রিজেক্ট যখন করবে, তখন কি আপনার আপনার হচ্ছে এন্ট্রপিটা কমে যাবে। তাহলে হিট রিজেক্ট করলে এন্ট্রপি কমে যায়। ঠিক আছে। হিট রিজেক্ট যদি করে এন্ট্রপি কমে যাবে, তার সাথে হচ্ছে কি টেম্পারেচার কমে যাবে। সো এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আমরা যদি এই প্রসেসটা যদি মুখস্থ থাকে আমাদের, তাহলে এই পিভি এবং টিএস ডায়াগ্রাম আঁকাটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এরপরে আসি কিভাবে হচ্ছে যে এফিসিয়েন্সি বের করব। সো এখানে এফিসিয়েন্সি বের করার যে প্রসেসটা দেওয়া আছে, তার ফর্মুলাটা মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে 1, এগুলো ডেরিভেশন আছে কিন্তু ডেরিভেশন গুলো লাগবে না এক্সামের জন্য। 1 মাইনাস 1 বাই আর ভি টু দি পাওয়ার কে মাইনাস 1।
এখন এই আরবি যেটা আছে, এই আরবিটা মানে হচ্ছে আমার কি, কম্প্রেশন রেশিও। এখানে আরবি মানে ওরা বুঝাইছে কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও আমরা অলরেডি বের করলাম না, যেটাকে আরসি বলছে এটাকে আরবি বলতেছে ওরা। কারণ এই আরসি মানে কিন্তু পরে আরেকটা জিনিস আসবে, এটা আমরা দেখবো ডিজেলে। এটাকে বলে কাট অফ রেশিও বলে। সো এই জন্য হচ্ছে ওরা এই সিটাকে অ্যাভয়েড করে ওরা আরবি দিছে, ঠিক আছে। তো এখানে যেটা আমরা দেখলাম কি, উপরে দেখলাম যে বিডিসি ডিভাইডেড বাই হচ্ছে বিটিডিসি। সো এখান থেকে আমি হচ্ছে যে পরীক্ষায় ভিডিসি অথবা টিডিসি দেওয়া থাকবে, অথবা ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া থাকবে এবং হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম দেওয়া থাকবে, তখন আমরা কি বের করব, প্রথমেই আমাদের হচ্ছে যে বের করতে হবে কম্প্রেশন রেশিওটা। তাহলে আমরা ভিডি প্লাস ভিসি ডিভাইডেড বাই হচ্ছে ভিসি। তো এখান থেকে আমরা হচ্ছে কম্প্রেশন রেশিওটা বের করে নিব। আর আমরা কে এর মান তো জানি, যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে আমরা কে এর মান 1.4 ধরবো, ঠিক আছে। কে এর মান আমরা 1.4 ধরবো যদি কোনো কিছু বলা না থাকে। কে মানে আমরা ছোটবেলায় যে গামা ইউজ করছিলাম, গামা মানে সিপি বাই সিভি, ঠিক আছে। তো এটা আমরা 1.4 ধরবো। আর বাদ বাকিটা হচ্ছে যে আহ, এই ভ্যালু জায়গায় বসিয়ে দিলে তো আমাদের অ্যান্সার বের হয়ে আসতেছে। সো এইখানে যদি দেখেন আর কেভি এগুলো যদি দিয়ে না দিয়ে যদি হিট দিয়ে দেয়, তাহলে আপনারা কিভাবে বের করবেন? তো দেখেন এই দুই তিনে কি হচ্ছে, হিট অ্যাডিশন হইতেছে, মানে কিউ ইন হইতেছে। আর এখানে হচ্ছে যে কি, এখানে হচ্ছে আপনার কিউ আউট হইতেছে। আর এখানে কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ক ডান হইতেছে, এখানে আপনার ওয়ার্ক ডান হইতেছে, ঠিক আছে। তো এই যে দেখেন আপনার কিউ ইন কিউ আউট দেওয়া আছে, তাহলে আপনারা কি করতে পারেন, ইজিলি এখান থেকে কি করতে পারেন, আপনার এফিসিয়েন্সি বের করতে পারেন কিভাবে, 1 - কিউ আউট ডিভাইডেড বাই হচ্ছে কিউ ইন, এটা দিয়েও কিন্তু করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি এটাকে লিখতে পারেন, হম, এই দুইটার মধ্যে যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটা এখানে 1 - দিয়ে দিই, 1 - H3 -H2। আর এখানে যে চেঞ্জটা হয়েছে H4 - H1। তো এই যে ঘটনাটা আছে এটা হচ্ছে যে আপনার এফিসিয়েন্সি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে হায়ার যত আমি কম্প্রেশন রেশিওটা বাড়াই দিব, ততই আমার হচ্ছে যে কি দেখেন, কম্প্রেশন রেশিওটা যদি বাড়াই দিই, তাহলে ওভারঅল এই টার্মটা কি ছোট হয়ে আসবে একের থেকে। এই টার্মটা যদি ছোট একটা টার্মকে যদি বিয়োগ দিই, তার মানে কি আমার এফিসিয়েন্সিটা বাড়তেছে। এফিসিয়েন্সি যদি আমার বাড়ে, মানে যত আমি কম্প্রেশন রেশিও বাড়াবো ততই আমার এফিসিয়েন্সি বাড়বে। কিন্তু আমি আরেকটা এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, অটো সাইকেল অথবা পেট্রোল সাইকেল যেটা বলি না কেন, সেই সাইকেলের ক্ষেত্রে যদি আমি এই এফিসিয়েন্সিটা যদি এভাবে বাড়াই দিই, সরি, কম্প্রেশন রেশিওটা যদি বাড়াই দিই, তাহলে আমাদের নকিংটা বেশি ক্রিয়েট হয়, ঠিক আছে। তো নকিং নিয়ে আমরা খুব ডিটেলস আলোচনা করব আইসি ইঞ্জিন ক্লাসে। ওইখানে আমরা বুঝবো যে আসলে কি, কেন হচ্ছে যে আমরা কম্প্রেশন রেশিও বাড়াইলে অটো সাইকেলে কেন হচ্ছে যে আমার নকিং বাড়ে। সো নকিংটাকে যেন মডারেট রাখা হয় এবং হচ্ছে যে এফিসিয়েন্সি, বেস্ট এফিসিয়েন্সি যেন পাই, এজন্য আমরা এটাকে 8 থেকে 10-এর মধ্যে রাখি আমরা কম্প্রেশন রেশিওটা। এরপর একটু লক্ষ্য করেন, এখানে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল দেওয়া আছে। এখন এটা হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইকেল। এই সাইকেলটা অলরেডি আমরা দেখছি, ঠিক আছে। তো এই সাইকেলের ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই লাইনটা এর থেকে নিচের দিকে আসতেছে। তার মানে হচ্ছে যে দেখেন এখানে যদি লক্ষ্য করেন, এই সাকশন হইলে কি, এর ভিতরে যে প্রেসার যেটা আছে, এইটা হচ্ছে সাক তখনই করবে যখন বাইরের প্রেসার, পি অ্যাটমসফিয়ারিক প্রেসার গ্রেটার দেন, এটাকে যদি পি ইনার প্রেসার বলি, আইএন, পি ইনার প্রেসারের থেকে যখন বেশি হবে তখনই তো এটা ভিতরের দিকে ঢুকবে পুশ করে। তো এই যে পি ইনটা, ইনটেক যেটা আছে, ইনটেক প্রেসারটা অনেক কম হবে, ভিতরের প্রেসারটা কম, এই কারণে এটা নিচের দিকে গেছে। এরপরে যখন আমার হচ্ছে যে কম্প্রেস করা শুরু করতেছে, তখন এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আর এই পজিশনে যাওয়ার পরে আমার কি করা হয়েছে, স্পার্ক করে দিছে, স্পার্ক করে দিছে। তো স্পার্ক করে দেওয়ার কারণে হঠাৎ করে হচ্ছে যে আমার কি বের হয়ে যাবে, প্রেসার বেড়ে যাবে। তো হঠাৎ করে আমার প্রেসার বাড়ছে। এরপরে কি করছে, ঘটনা ঘটছে, এটা এটাতে প্রেসার বেড়ে গেছে। তারপরে হচ্ছে যে আমার এক্সপান্ড করা শুরু করছে। এই যে এটা এটা এখানে হঠাৎ করে বেড়ে দেওয়ার পরে এটা কিন্তু উপরের দিকে উঠতেছে। এরপরে আমার হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এটা এক্সপান্ড করা শুরু করছে।
এই যে এক্সপান্ড করা শুরু করছে। এক্সপান্ড করা শুরু করার পরে যে ঘটনাটা ঘটতেছে যে এটা আবার হচ্ছে যে দেখেন এক্সপান্ড করা শুরু করার পরে এখানে দেখেন সবগুলো গ্যাস কিন্তু বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এক্সস্ট দিয়ে, মানে হিট এডিশন করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল। আপনার ক্ষেত্রে যে ম্যাক্সিমাম সময় কিন্তু এই অ্যাকচুয়াল সাইকেলটাই আসতে দেয়, ঠিক আছে। আমরা আইসি ইঞ্জিনে আরেকটা জিনিস দেখবো, আহ এটা আবার আইসি ইঞ্জিনেও দেখবো। তখন আমরা হচ্ছে যে এখানে দেখবো যে ভালভ টাইমিং ডায়াগ্রাম যেগুলো আছে এগুলো দেখবো আর কি, কখন কোন ভালভটা খুলবে কখন কোন ভালভটা ক্লোজ হবে, ঠিক আছে, আর কখন স্পার্ক হবে কখন স্পার্ক হবে না, এই জিনিসগুলো আমরা একটু দেখবো আর কি। এরপরে আসি ডিজেল সাইকেল। ডিজেল সাইকেলের ক্ষেত্রে দেখেন, আপনারা অটো সাইকেলের ক্ষেত্রে দেখছেন এই যে ঘটনাটা ঘটছে এখানে, আহ, যে হচ্ছে আপনার হিট এডিশনটা হয়েছে, সেই এডিশনটা হয়েছে অটো সাইকেলের জন্য। অটো সাইকেলের হিট এডিশন, এই ঘটনাটা ঘটছে আপনার ভি কনস্ট্যান্টে। ভি যখন কে, এটা কনস্ট্যান্ট বোঝাচ্ছি। কিন্তু যখন আপনি ডিজেল সাইকেলে যাবেন, ডিজেল সাইকেলে হিট এডিশনটা আপনার হবে কনস্ট্যান্ট প্রেসারে। তো এই যে হিট এডিশন ঘটনা ঘটতেছে এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে। এই জন্য এখানে দেখেন, এখানে লেখা আছে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন। কিন্তু আবার হিট যখন রিজেকশন করবে তখন সেই ঘটনা ঘটবে কি, কনস্ট্যান্ট ভলিউমে ঘটবে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা হচ্ছে যে কনস্ট্যান্ট প্রেসার, বাদ বাকি তো সবকিছুই সেম আগেরটার মতোই। এখানে একটু আপনি চাপাই দেওয়ার ট্রাই করবেন। আর এখানে অবশ্যই কিন্তু লিখতে হবে কোন প্রসেস আপনাদের, যখন টিএস ডায়াগ্রাম আঁকতে বলে ম্যাক্সিমাম সময় সব স্টুডেন্ট যা করে এরকম একটা ফিগার এঁকে দিয়ে চলে আসে। এখন এই ফিগার থেকে স্যার কি বুঝবে যে আপনার কোন প্রসেসটা কি, অবশ্যই এই ফিগারের সাথে আপনাকে এই জিনিসগুলো লিখে দিয়ে আসতে হবে। আপনি যদি এই জিনিসগুলো লিখে না দেন তাহলে কিন্তু আপনি মনে করেন যে আপনি অন্য থেকে 2-3 নাম্বার অলমোস্ট কম পাবেন, এটা শিওর থাকেন, ঠিক আছে। কারণ হচ্ছে যে এরকম একটা আরবিটারি রেখা থেকে এটা তো বোঝা যাচ্ছে না আমার কোথায় কি প্রসেস হইতেছে। তো এই প্রসেস গুলো অবশ্যই লিখে দিতে হবে। তারপরে এখানে যেটা আছে এটা ডিজেল সাইকেল, এখানে হচ্ছে আমার অটো প্লাস ডিজেল সাইকেল, ঠিক আছে, আমি বলতে পারি এটা মিক্স সাইকেল, ঠিক আছে। তো এখানে প্রথমে অটো সাইকেল ঘটনা ঘটছে, প্লাস হচ্ছে যে এখানে এখানে ডুয়েল সাইকেল বলি। এখানে 1 থেকে 2 হচ্ছে যে গেছে, তারপরে 2 থেকে 3 যে ঘটনাটা ঘটতেছে এখানে অটো সাইকেলের ঘটনা। আবার 3 থেকে 4 যে ঘটনা ঘটতেছে এটা হচ্ছে আমার ডিজেল সাইকেলের ঘটনা। এই জন্য এটাকে ডুয়েল সাইকেল বলে, ঠিক আছে। গ্রাফটা প্রায় সেম, ডুয়েল কম্বাসন সাইকেল। এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা ম্যাক্সিমামে করি না, এবং হচ্ছে যে বইয়ের মধ্যেও নাই, বাট আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, রিসেন্টলি কোনো না কোনো পরীক্ষা আসতে পারে, এটা মাথার মধ্যে রেখে দিবেন। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, আহ আমাদের এখানে বলছে পিভি এবং টিএস ডায়াগ্রাম দেওয়া আছে, আর কিসে দেওয়া আছে, সেম কম্প্রেশন রেশিওতে দেওয়া আছে, সেম কম্প্রেশন রেশিওতে দেওয়া আছে। সো সেম কম্প্রেশন রেশিওতে যদি দেওয়া থাকে এবং হিট এডিশনে যদি দেওয়া থাকে, তাহলে আমাদের মধ্যে বলছে যে কোন সাইকেলের এফিসিয়েন্সি বেশি, বা এই সাইকেলগুলোর মধ্যে এফিসিয়েন্সি ক্রম নির্ধারণ করো, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য এফিসিয়েন্সি অর্ডার অফ দো সাইকেল, ঠিক আছে। তখন আপনি অ্যাকচুয়ালি কি করবেন, তখন দেখেন আপনি এখানে আঁকা ট্রাই করেন, যে প্রথম দিকে লক্ষ্য করেন যে আপনার সেম কম্প্রেশন রেশিওর কথা বলছে, ঠিক আছে। তো সেম কম্প্রেশন রেশিওর কথা যদি বলে, আপনি অটো সাইকেলে যখন আঁকবেন তখন লক্ষ্য করুন 1 2 3 4 1, তাহলে আমি একটু লক্ষ্য করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে। এই যে নিচেরটা হচ্ছে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, আর এইটা হচ্ছে আবার 1। তাহলে এই যে ঘটনাটা ঘটতেছে এটা হচ্ছে অটো সাইকেলে। আমি পয়েন্ট গুলোকে একটু মার্ক করে দিই। এরপর যে সাইকেলটা হচ্ছে আমার কি, ডুয়াল সাইকেল, একটু লক্ষ্য করি। ডুয়াল সাইকেলে দেখি, ডুয়াল সাইকেল কিন্তু 1 থেকে শুরু হয়েছে, এই যে 1, এখানে কিন্তু 2-এও গেছে ডুয়াল সাইকেল। এরপরে দেখেন কোথায় গেছে, 2 প্রাইমে গেছে। এরপরে কোথায় গেছে, 3 প্রাইমে গেছে। তারপরে কোথায় আসছে, এই 4 প্রাইমে আসছে। এটা কিন্তু ডুয়াল সাইকেল। এরপরে আপনি একটু চিন্তা করেন, আহ এরপর একটু চিন্তা করেন, তাহলে আপনাকে কি কি চিন্তা করতে হচ্ছে, ডিজেল সাইকেলটা কোথায় গেছে। তো ডিজেল সাইকেলটা যদি একটু চিন্তা করেন, দেখেন ডিজেল সাইকেল কিন্তু 1 থেকে শুরু হয়েছে, কোথায় গেছে, 2-এ গেছে, কিন্তু এবার কোথায় গেছে, 3 ডাবল প্রাইমে গেছে, তারপর কোথায় গেছে, 4 ডাবল প্রাইমে গেছে, আর তারপর কোথায় আছে, 1-এ আবার ব্যাক করছে। একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে যখনই আমার বলবে যে কম্প্রেশন রেশিও সেম, তার মানে এই যে ভি টু আছে
আর V1 আছে, এটা কিন্তু দুইটা সাইকেলের সেম হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। V1 এবং V2, এই যে মাঝখানে যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটা কিন্তু সেম হইতে হবে, ঠিক আছে? অথবা আমি বলতে পারি যে V1 V2 দুইটার জন্যই সেম হবে, মানে এই তিনটা সাইকেলের জন্য V1 এবং V2 সেম, তাহলে এটা কম্প্রেশন রেশিও সেম হবে। তাছাড়া এটা কম্প্রেশন রেশিও সেম হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো এই দুইটা যখন আমার সেম করতে যাইতে হইতেছে, তখন আমি দেখেন আমরা তো নর্মালি জানি যে এটা সেম করতে গেলে কি প্রথম দিকে অটো সাইকেলের জন্য এটা উপরের দিকে যাইতে হবে, তারপরে নিচে নামবে। কিন্তু হচ্ছে যে আপনি ডুয়েল সাইকেলের জন্য যান, এখানে উঠার পরে কি একটু উপরে উঠবে, তারপরে আবার না যাবে, তারপরে আবার নিচে নামবে। কিন্তু আপনি যখন ডিজেল সাইকেলে যাবেন, তখন এখান থেকে কি কনস্ট্যান্ট প্রেসার এদিকে চলে আসবে। সো এইখানে এখন যদি আপনি সবগুলা সাইকেলের যদি এরিয়া যদি বের করেন, সব থেকে আপনি বেশি এরিয়া পাবেন অটো সাইকেল, তারপর আপনি এরিয়া পাবেন ডুয়েল সাইকেলে, তারপরে আপনি এরিয়া পাবেন ডিজেল সাইকেলে। সো এই যে টোটাল যে ঘটনাটা আছে, এক্ষেত্রে আমি বলতে পারি যখন সেম কম্প্রেশন রেশিও থাকবে, তখন আমার অটো সাইকেলের এফিসিয়েন্সি ডুয়েল সাইকেলের এফিসিয়েন্সি থেকে বেশি, এবং ডুয়েল সাইকেলের এফিসিয়েন্সি ডিজেল সাইকেলের এফিসিয়েন্সির তুলনায় বেশি। সো এই জিনিসটা কি বোঝা গেছে? আপনারা যদি একটু বলেন, কেউ কি আছেন? জি ভাই, বুঝে গেছি ভাই। আচ্ছা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনাকে যদি পরীক্ষায় বলে প্রমাণ করতে, তাহলে আপনি এইভাবে দুইটা ফিগার রাখবেন, বা একটা ফিগার রাখলেও তখন আপনি এই ফিগার থেকে বলতে পারবেন এরিয়া এটার বেশি, ঠিক আছে? ওয়ার্ক ডান বেশি, ওয়ার্ক ডান বেশি হলে আমার এফিসিয়েন্সি বেশি হবে, যেহেতু এটা হচ্ছে সেম পয়েন্ট থেকে হচ্ছে সেম হিট রিজেকশন করতেছে, সেম হিট এডিশন করতে হচ্ছে। সো সেম হিট এডিশন হইতেছে এই কারণে। তো এটা গেল প্রথম পার্ট। এখন সেকেন্ড পার্টটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, সেকেন্ড পার্টটার ক্ষেত্রে একটু লক্ষ্য করেন, যখন আমাদের বলছে কি ম্যাক্সিমাম প্রেসারটা এবার সেম, এবার কি বলছে ম্যাক্সিমাম প্রেসার সেম, তার মানে দেখেন আপনি যখন হচ্ছে যে ম্যাক্সিমাম প্রেসার অটো সাইকেলের জন্য করবেন, তখন আপনি এ 1 2 3 4, কিন্তু যখন আপনি হচ্ছে যে ডুয়াল সাইকেলের জন্য করতেছেন, তখন 1 2 প্রাইম 3 প্রাইম, ঠিক আছে? এখান থেকে 3 হচ্ছে বার, 3 প্রাইম 4 প্রাইম, আবার 1। যখন আপনি হচ্ছে ডিজেল সাইকেলে করতেছেন, তখন 1 2 ডাবল প্রাইম 3 ডাবল প্রাইম, ঠিক আছে? 4 ডাবল প্রাইম। এখন আপনি সবগুলোর যদি আপনি এরিয়া বের করেন, তাহলে আপনি দেখবেন যে ডিজেল সাইকেলের এরিয়া বেশি, তারপরে ডুয়েল সাইকেল, তারপরে আপনার অটো সাইকেল। এখন এইখানে একটা কথা হচ্ছে যে এইখানে দেখেন ম্যাক্সিমাম প্রেসারটা সেম করতে বলছে, এই জন্য কিন্তু দেখেন এই যে উপরে যে লাইনটা আছে না, এটা সেম, সবগুলো সাইকেলের জন্যই সেম। তো দেখেন আপনার অটো সাইকেলের জন্য সেম হইতে হলে কি করতে হবে, এটা নিচে এসে তারপরে উঠতে হবে, কারণ অটো সাইকেল তো এই স্পেকটা দিবেই, যেহেতু কনস্ট্যান্ট ভলিউমে হিটটা গ্রহণ করে সে স্পেকটা দিবে, সে এই স্পেকটা দেওয়ার জন্য হচ্ছে তাকে নিচ থেকে শুরু করতে হইতেছে। এই জন্য দেখেন অটো সাইকেলের যে আন্ডার দ্য এরিয়া আমার কিন্তু অনেক কম, ঠিক আছে? অটো সাইকেলের আন্ডার দ্য এরিয়াটা কিন্তু অনেক কম। তো এক্ষেত্রে হচ্ছে যে আবার এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখেন আপনার ভলিউমটা, এখানে ভলিউমটা সবগুলো সাইকেলে কিন্তু ভলিউমটা সেম, সেম ভলিউমে 2 নম্বর ভলিউমটা সেম, ঠিক আছে? কিন্তু এখানে তো লক্ষ্য করেন তো, এখানে যে 2 নম্বর যে ভলিউমটা আছে, এটা ধরেন অটো সাইকেলের 2 নম্বর ভলিউম, এটা হচ্ছে ডুয়াল সাইকেলের 2 নম্বর ভলিউম, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আপনার ডিজেল সাইকেলের 2 নম্বর ভলিউম। এই ভলিউম গুলো কিন্তু চেঞ্জ হইতেছে, কিন্তু এখানে কি ম্যাক্সিমাম প্রেসারটা সেম থাকতেছে। তো ম্যাক্সিমাম প্রেসার যখন সেম থাকবে এবং হিট ইনপুটটা যখন সেম থাকবে, তখন আমরা বলতে পারি যে ডিজেল সাইকেলের যে এফিসিয়েন্সিটা আছে, সেই এফিসিয়েন্সিটা আমার নর্মাল অটো সাইকেলের এফিসিয়েন্সির তুলনায় বেশি। এখন যদি কোশ্চেন আসে যে আপনাকে এখন কোশ্চেন করা হচ্ছে যে পরীক্ষা হলে, যে আপনার ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি বেশি নাকি অটো সাইকেলের এফিসিয়েন্সি বেশি, আপনি যদি এত সুন্দর করে গুছায় লেখেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার প্রতি আপনাকে ফুল মার্কস দেবে, এবং স্যারের আপনার প্রতি একটা পজিটিভ ভাইব তৈরি হবে, যেটার কারণে পরের যে কোশ্চেন আছে সেগুলোতে 2-1 মার্ক যদি কমও পান, ওটা ফিল হয়ে যাবে আর কি। ধরেন 2-1 মার্ক কাটার কথা এক কোশ্চেনের মধ্যে, আপনার হয়েছে সবটাই, 2-1 মার্ক কাটার কথা ওটা নাও কাটতে পারে। এরপরে আসি ব্রাইটন সাইকেল। ব্রাইটন সাইকেলের আরেকটা নাম হচ্ছে জুল সাইকেল, ঠিক আছে? এটা অনেক পুরাতন সাইকেল গুলোর মধ্যে একটা। দেখেন এটা হচ্ছে যে 1870-এর দিকে আর কি ডেভেলপ করা হয়েছে। সো ব্রাইটন সাইকেলে হচ্ছে যে আমরা গ্যাসটাকে হচ্ছে যে কম্প্রেস করি, ঠিক আছে?
তো প্রথম দিকে হচ্ছে কম্প্রেস করলাম, তারপরে এই গ্যাসটাকে হিট দিলাম, তারপরে আমি টারবাইন দিয়ে বের করে দিলাম। সো এই যে ঘটনাটা ঘটতেছে এটা হচ্ছে টারবাইন দিয়ে বের করার পরে দেখেন এটা কিন্তু আবার কম্প্রেসরে যায়নি, এর জন্য এটাকে বলতেছি আমার ওপেন সাইকেল, ওপেন ব্রাইটন সাইকেল অথবা ওপেন জুল সাইকেল। আর এখানে দেখেন কুলারের মাধ্যমে কুল করে আবার যখন কম্প্রেসরে দিয়েছি তখন এটাকে হচ্ছে ক্লোজ বলতেছি, এটা হচ্ছে ক্লোজ ব্রাইটন সাইকেল। এখন এখানে ক্লোজ ব্রাইটন সাইকেল দেওয়া আছে এবং সাথে হচ্ছে যে ক্লোজ ব্রাইটন সাইকেলের কিছু হচ্ছে যে পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম দেওয়া আছে। অবশ্যই আমি বলবো যে এখানে দেখেন বইয়ের এই স্লাইডের মধ্যে কিন্তু দেওয়া নেই যে কোন জিনিসটা আসলে কি। এখন এটা আপনাকে আসলে বুঝতে হবে। এখন কোন আহ, আসলে কোন যন্ত্রটা আসলে কিভাবে কাজ করে এটা কিভাবে বোঝা যাবে? আমরা সবসময় জানি কম্প্রেসর এবং টারবাইন এগুলো হচ্ছে আইসেন্ট্রপিক ডিভাইস, ঠিক আছে? এগুলো হচ্ছে আইসেন্ট্রপিক ডিভাইস, কম্প্রেসর এবং টারবাইন এটাকে আমি বলতে পারি আইসেন্ট্রপিক ডিভাইস। তার মানে দেখেন কম্প্রেসরে যে ঘটনাটা ঘটতেছে, কম্প্রেস হইতেছে, এটা কিন্তু আইসেন্ট্রপিক কম্প্রেশন। তার মানে 1 থেকে 2 এই কম্প্রেশন যেটা হইতেছে এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। এবং 2 থেকে 3 এখানে দেখেন তো প্রেসারটা সেম না, তাহলে 2 থেকে 3 এটা প্রেসারটা হচ্ছে যে আইসোবারিক হিট অ্যাডিশন, আইসোবারিক হিট অ্যাডিশন ইসে, ঠিক আছে? আর এখানে 3 থেকে 4 এটা কি আবার টারবাইন দিয়ে যাচ্ছে না, টারবাইন যেহেতু আইসেন্ট্রপিক ডিভাইস এখানে এক্সপানশন হয়, তাহলে এখানে আইসেন্ট্রপিক এক্সপানশন। তারপরে 4 থেকে 1, তো এখানে কুলারের মধ্য দিয়ে যাইতেছে, কুলারটা একটা হিট এক্সচেঞ্জার, ঠিক আছে? উপরেরটা কিন্তু একটা হিট এক্সচেঞ্জার। সো এরা হচ্ছে যে কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে, তো কনস্ট্যান্ট প্রেসারে কাজ করছে, ঠিক আছে? এটাও আপনি আঁকতে পারবেন। এখন 1 থেকে 2 আইসেন্ট্রপিক, 2 থেকে 3 আপনি যেহেতু হিট দিতেছেন, যেহেতু আপনার টেম্পারেচার বাড়বে, এন্ট্রপিও বাড়বে। 3 থেকে 4 যখন আপনি নামবেন তখন যে ঘটনা ঘটতেছে আপনার এক্সপানশন যেটা হচ্ছে, এক্সপানশনটা 3 থেকে 4 এক্সপানশন হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন, আবার 4 থেকে 1 হচ্ছে যাবা আইসোবারিক হিট, আইসোবারিক হিট রিজেকশন, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন জিনিস। এখন আরেকটা জিনিস এখানে অনেক সময় ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে ব্যাক পাওয়ার রেশিও জিনিসটা কি? ব্যাক পাওয়ার রেশিও জিনিসটা হচ্ছে যে এই যে দেখেন কম্প্রেসর এবং টারবাইন এই দুইটা কিন্তু একই শ্যাফটের উপর আছে, কম্প্রেসর এবং টারবাইন এই দুইটা একই শ্যাফটের উপর আছে। এই কম্প্রেসরটা কিন্তু এই টারবাইনের শক্তি দিয়েই চলতেছে। সো এই এই দেখেন এই টারবাইনের একটা শক্তি ব্যাক মানে পিছনে যাইতেছে, তো এই পিছনে যাইতে মানে কি কম্প্রেসরে যাইতেছে যেই শক্তিটা ডিভাইডেড বাই টারবাইন যে শক্তিটা প্রডিউস করতেছে, এই রেশিওটাকে বলা হয় ব্যাক পাওয়ার রেশিও, ব্যাক ওয়ার্ক রেশিও, ব্যাক ওয়ার্ক রেশিও বা ব্যাক পাওয়ার রেশিও, ব্যাক ওয়ার্ক রেশিও বলে এটাকে, ব্যাক ওয়ার্ক রেশিও বলে। এটা কিন্তু ডিপিটিসি 2019 এর কোশ্চেন, 2019 এই কোশ্চেনটা বের করতে বলছে, ব্যাক ওয়ার্ক রেশিও, ঠিক আছে? ম্যাক্সিমাম কিন্তু বের করতে পারেনি। তো এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখতে হবে। আর প্রেসার রেশিও বলতে বোঝাচ্ছে এই যে 2 থেকে 1 এর ডিফারেন্স, আবার 3 থেকে 4 এর ডিফারেন্স, এটা হচ্ছে প্রেসার রেশিও। এরপরে হচ্ছে যে একটা ইন্টারমিডিয়েটে যদি আমাদের এরকম কিছু থাকে, ধরেন আপনার এখানে দেখেন ইন্টারমিডিয়েট একটা কি প্রেসার যদি থাকে, এই যে দেখেন ইন্টারমিডিয়েট প্রেসার, তো ইন্টারমিডিয়েট প্রেসার গুলো যখন বের করতে হবে, সো একটা লক্ষ্য করেন যে 1 আর 2, 1 আর 2, 1 আর 2 এর মাঝখানে কি দেওয়া আছে দেখেন তো 3 দেওয়া আছে। এখন আপনাকে এই 3 এর প্রেসারটা বের করতে হচ্ছে, তাহলে আপনি কিভাবে বের করবেন? সে দেখেন এখানে কিন্তু 2 বার কম্প্রেশন হচ্ছে, এটা কিন্তু ডাবল কম্প্রেসর, এটা ফিগারটা যদি আঁকি এরকম ঘটনা ঘটছে, এখানে একটা কম্প্রেসর আছে, এখান থেকে কম্প্রেসর বের হইছে, বের হওয়ার পরে এখানে একটা ইন্টারকুলার আছে, ইন্টারকুলার, ঠিক আছে? এরপরে এখান থেকে গেছে, এই ইন্টারকুলার থেকে বের হওয়ার পরে আবার আরেকটা কম্প্রেসরের মধ্যে ঢুকছে, ঠিক আছে? তার মানে এই কম্প্রেস করলে তো এটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ে, ঠিক আছে? তার সাথে হচ্ছে ভলিউমও বাড়ে। সো এইটা কমানোর জন্য ইন্টারকুলার দিয়ে যখন ঠান্ডা করছে তখন কি টেম্পারেচারও কমতেছে, তার হচ্ছে এন্ট্রপিও কমতেছে, ঠিক আছে? তারপরে আবার কি করা হয়েছে 4 থেকে 5, এখানে কিন্তু আরেকটা কম্প্রেসর, 1 থেকে 3 একটা কম্প্রেসর, 4 থেকে 5 আরেকটা কম্প্রেসর। সো এখন আপনার কি হচ্ছে যে এই 2 পর্যন্ত যাওয়ার কথা, তাহলে 1 আর 2 এর মাঝখানে ধরেন একটা 3 ইন্টারমিডিয়েট যদি প্রেসার বের করতে হয়, তাহলে এই ইন্টারমিডিয়েট প্রেসার বের করার ফর্মুলাটা হচ্ছে √P1 P2, ঠিক আছে? এই জিনিসটা অনেকেই জানে না, √P6 P7। আপনাকে যদি অনেক সময় বের করতে হয় তখন আপনি ইন্টারমিডিয়েট প্রেসারটা এইভাবে বের করবেন। দেখেন এখানে
6 আর 7 এর মাঝখানে ইন্টারমিডিয়েট প্রেসারটা হচ্ছে কি 8। এই 8টা যদি বের করতে বলে তখন আপনি 6 আর 7 কে রুট করে দিবেন এইভাবে মাল্টিপ্লাই করে। সো এখানে নিচে দেওয়া আছে, দেখেন ইন্টারকুলার দেওয়া আছে, এটা আমার আসলে আঁকার দরকার ছিল না। এই দেখেন নিচে ইন্টারকুলার দেওয়া আছে, এটা একটা কম্প্রেসর 1, এটা একটা কম্প্রেসর 2, ঠিক আছে। আর এখানে দেখেন হচ্ছে যে হিট এক্সচেঞ্জার দেওয়া আছে, এখানে হচ্ছে দেখেন একটা টারবাইন আছে। এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটছে, একটা টারবাইন আছে, তারপর হচ্ছে যে হিট দেওয়া হয়েছে, এই রিহিটার দিয়ে হিট দেওয়া হয়েছে 8 থেকে 9, এই রিহিটার দিয়ে হিট দেওয়া হয়েছে, হিট দিয়ে এটা টেম্পারেচার বাড়ানো হয়েছে, এন্ট্রপি বাড়ানো হয়েছে, তারপর আরেকটা টারবাইনের মধ্যে দিয়ে আসছে, তারপরে এখানে হচ্ছে যে এটা রিজেনারেশন, ঠিক আছে। সো এই যে ঘটনাটা ঘটতেছে, এটার জন্য আমি ইন্টারমিডিয়েট যদি পেশাগুলো বের করি তাহলে এইভাবে বের করতে হবে। আর এটা নিয়ে আমরা ডিটেলস একটু পরেই দেখবো, সমস্যা নেই। এখন এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে একটা হচ্ছে যে আমার টার্বোজেট আছে। সো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে যে টার্বোজেট অ্যাকচুয়ালি কি জিনিস, এটা কিভাবে কাজ করে। এখানকার আমরা তিনটা দেখবো, টার্বোজেট, র্যামজেট, এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে। এই যে টার্বো প্রপেলার, টার্বোজেট ফ্যান, তারপরে র্যামজেট, এই জিনিসগুলো দেখবো। এখানে হচ্ছে উপরের দিকে আমরা দেওয়া আছে টার্বোজেট নিয়ে আলোচনা করা আছে এখানে। তো টার্বোজেটের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এখান দিয়ে হচ্ছে আপনার কি ঢুকতেছে, ইনলেট এয়ারটা ঢুকতেছে। এখানে দেখেন এই জিনিসটা একটু লক্ষ্য করেন যে এখানে দেখেন এগুলো হচ্ছে কম্প্রেসর, এখানে আপনার কম্প্রেস হইতেছে। এই জায়গাটা কিন্তু দেখেন এটা ডিফিউজার। ডিফিউজার হচ্ছে যে ডিফিউজার আর নজলের মধ্যে পার্থক্য কি? ডিফিউজার আর নজলের মধ্যে পার্থক্য আছে কিন্তু। নজল হচ্ছে যে জিনিসটাকে কি করে, আপনার হচ্ছে প্রেসারটাকে কমায় দেয়, ভেলোসিটিটাকে বাড়ায় দেয়, এটা হচ্ছে নজলের কাজ। আর ডিফিউজারের কাজ হচ্ছে, ডিফিউজারের কাজ হচ্ছে সে কি করে, আপনার ডিফিউজারের কাজ হচ্ছে সে প্রেসারটাকে বাড়ায় দেয়, ভেলোসিটিটাকে কমায় দেয়, এটা হচ্ছে ডিফিউজারের কাজ। এটাকে যদি আমি ফিগারটা এইভাবে দেখি, এটা হচ্ছে ডিফিউজারের কাজ হচ্ছে প্রেসারটাকে বাড়াই দিবে, ভেলোসিটিটাকে কমাই দিবে। তো এই জায়গায় প্রেসারটাকে বাড়ায় দেওয়া হয়, ভেলোসিটিটাকে কমাই দেওয়া হয়। তো এটা হচ্ছে ডিফিউজারের কাজ। এরপরে আপনার কম্প্রেস হইতেছে, কম্প্রেস হওয়ার পরে এখানে বার্নিং সেকশন, এখানে ফুয়েল টুয়েল দেওয়া হইতেছে, বার্ন করা হইতেছে। আর এই যে শেষে যে দেখতেছেন এটা হচ্ছে টারবাইন, আর পিছন দিক দিয়ে যে এটা বের হইতেছে এটা নজেল। সো এই প্রফেসর যে প্রো পালসিভ যে পাওয়ার যেটা আছে সেটাকে যদি পিছনের দিকে ক্রিয়েট করতেছে, এই কারণে হচ্ছে বিমানটা কিন্তু উঠতেছে। তো এই প্রপালসিভ যে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা ক্যালকুলেট করার জন্য সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে এয়ারক্রাফট যেটা আছে সেই এয়ারক্রাফটের ভেলোসিটি আর এই যে প্রপালসিভ যে পাওয়ারের যে ফোর্সটা, এখানে যে ধাক্কাটা ক্রিয়েট হবে সেই ধাক্কাটা, এখন কি পরিমাণে ধাক্কা ক্রিয়েট হবে এটা হচ্ছে যে নিউটনের সেকেন্ড ল দিয়ে আমরা বের করতে পারবো। নিউটনের সেকেন্ড ল দিয়ে কি আমরা জানি যে এই যে ধাক্কা বা হচ্ছে যে বল, এটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এই এম এর উপর কিন্তু একটা ফোঁটা থাকে, এটা হচ্ছে মাস ফ্লো রেট বলে। আর ভি, আর হচ্ছে ভি এক্সিস্ট আর ভি ইনলেট। তাহলে এখানে ভেলোসিটি একটা ডিফারেন্স পাচ্ছি, তাহলে এই ভেলোসিটি ডিফারেন্স, ঠিক আছে। আর এই এম এর সাথে যদি গুণ দেই তাহলে এটাকে হচ্ছে আমার কি হচ্ছে ভেলোসিটি প্লাস এম, এটাকে গুণ দিলে হচ্ছে যে কি আমার এটা মোমেন্টামে একটা ডিফারেন্স ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। এখন এই এম এর উপর ফোঁটা থাকা মানে কি, এটা টি দ্বারা ভাগ। মোমেন্টাম ডিফারেন্সকে যখন আপনি টাইম দ্বারা ডিভাইড করবেন তখন সেটাকে আপনি ফোর্স আকারে পাবেন। তো এখানে আপনি এটাকে একটা ফোর্স আকারে পাইতেছেন। এই ফোর্সের সাথে এয়ারক্রাফটের যদি মাল্টিপ্লাই করেন তাহলেই আপনি আপনার হচ্ছে যে এই ওয়ার্ক ডানটা পাইলেন। এই ওয়ার্কের কারণেই হচ্ছে যে আমাদের বিমানটা সামনের দিকে অগ্রসর হইতেছে। এখন আপনাকে যখন যদি এফিসিয়েন্সি বের করতে বলে তখন আপনি হচ্ছে যে এফিসিয়েন্সি বের করবেন, যেটা আপনি ওয়ার্ক পাইতেছেন আর ডিভাইড বাই যে পরিমাণে আপনার হিট দিতেছেন, ঠিক আছে। এরপরে দেখি যে টার্বো জেট, টার্বো ফ্যান জেট তো আমরা অলরেডি দেখলাম। এখন হচ্ছে র্যাম জেট। এই র্যাম জেটের ক্ষেত্রে একটু জিনিসটা লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো প্রকারের কম্প্রেশন নাই, একটু লক্ষ্য করেন। এই মাথার মধ্যে এই জিনিসটা রাখবেন, র্যাম জেটে কোনো কম্প্রেসর, কোনো টারবাইন নেই। আর এবং হচ্ছে র্যাম জেট গুলো চলে 2 থেকে 3 ম্যাক এবং অ্যাবভ দা 6 ম্যাক, এই নাম্বারে চলে, ঠিক আছে। ম্যাক নাম্বার এত বেশি স্পিডে চলে। সো যেগুলো হচ্ছে যে যুদ্ধ বিমান আছে সেগুলো হচ্ছে যে র্যাম জেট হয়, ঠিক আছে, যেগুলো ম্যাক নাম্বার 2-3 এর উপর চলে। সো এই এগুলো হচ্ছে যে একটা র্যাম জেট। র্যাম জেটের ক্ষেত্রে হচ্ছে যে আপনার এয়ার এখানে ঢুকতেছে, ঠিক আছে, এখান থেকে আপনার ফুয়েল ইনজেক্ট করতেছে, এইখান থেকে হচ্ছে ফ্লেম হোল্ডার আর কি, এখান থেকে ফ্লেমটা দেওয়া হয়। এয়ার এত স্পিডে আসে ফ্লেমটা হচ্ছে দেওয়া হয়, মানে ফুয়েল ইনজেক্ট করা হয়, এখানে ফ্লেম ক্রিয়েট করা হয়।
এই যে শেপটা আছে, এই শেপটার কারণেই হচ্ছে যে জিনিসটা এখানে হচ্ছে যে অনেকগুলা এডি ক্রিয়েট হয়। আরো ভালো করে স্পাইক ক্রিয়েট হয় এখানে হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে পি বি, এটা বাইরের প্রেসার, আর পি ইনার প্রেসার, ইনার দিলাম আর কি। পি ইনারটা মাস গ্রেটার দেন পিবি হয়, এই জন্য এখানে চক খায়। চক খাওয়ার কারণে এখানে শক ওয়েভ ক্রিয়েট হয়। এই শক ওয়েভ ক্রিয়েট হওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে যে আরো বেশি ধাক্কা খায়, অনেক বেশি স্পিডে চলে। এবং শক ওয়েভ যে ক্রিয়েট হয়, এই কারণে দেখবেন যে যখন একটা এয়ারক্রাফট চলে যায় তার পিছনে দেখবেন যে অনেকগুলো হচ্ছে যে এরকম 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 হচ্ছে যে আশেপাশে যে কিয়াগুলো দেখবেন পিছনের দিকে, যে এরকম ধোয়া ধোয়ার মতো দেখবেন, এটা আসলে শক ওয়েভ। ঠিক আছে, এয়ারক্রাফটের পিছনের দিকে আপনারা লক্ষ্য করবেন একটা সুন্দর হচ্ছে যে আঁকা বাঁকা হচ্ছে যে দাগ ক্রিয়েট হয়, মনে হচ্ছে যে এখানে রং দিয়ে আঁকে গেছে, এরকম কিছু। ঠিক আছে, মানে একটা ঢেউ ঢেউ খেলানো থাকে আর কি। আর প্রোপেলারটা বেসিক্যালি ইউজ করা হয় আপনারা যে আহ, যারা অলরেডি প্লেনে উঠছেন বা প্লেনে যাতায়াত করেন তারা জানেন যে ডোমেস্টিক যে ফ্লাইট গুলো আছে সেই ফ্লাইট গুলোতে কিন্তু প্রোপেলার আর কি হয়। এটা সামনের দিকে হচ্ছে একটা ফ্যানের মতো থাকে, নর্মাল যে মেকানিজম, এগুলো আর কি নিজে পড়ে নিয়ে। এটা কিন্তু এত স্পিডে চলে না, প্রোপেলারটা এত স্পিডে চলে না। সো এখন আমরা দেখবো যে তিনটা সাইকেল আরো আছে, একটা হচ্ছে কার্নোট সাইকেল, আরেকটা হচ্ছে স্টার্লিং সাইকেল, আর একটা হচ্ছে ইরকসন সাইকেল। সো প্রথম দিকে আমরা চিন্তা করি যে প্রথম দিকে কার্নোট সাইকেলের ক্ষেত্রে কি কি হচ্ছে যে আপনার কনস্ট্যান্ট থাকে, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এখানে হচ্ছে যে আপনার টি কনস্ট্যান্ট থাকে, আরেকটা জিনিস কনস্ট্যান্ট থাকে, কি জিনিস? টি কনস্ট্যান্ট এবং এস কনস্ট্যান্ট কার্নোট সাইকেলের ক্ষেত্রে, এটা কার্নোট সাইকেল। এরপর একটা জিনিস দেখেন, এই সবগুলো সাইকেলের মধ্যে স্টার্লিং সাইকেল, ইরকসন সাইকেল, এগুলোর মধ্যে সবগুলো দেখে টি কনস্ট্যান্ট, এই যে টি কিলো কনস্ট্যান্ট, সাইকেলের টি কনস্ট্যান্ট, এরকম একটা সাইকেল থাকেই, টি কনস্ট্যান্ট থাকে। তাহলে আরেকটা আসলে কি কনস্ট্যান্ট হতে হবে? যদি দেখেন স্টার্লিং সাইকেল হয় তাহলে ভি কনস্ট্যান্ট, আর যদি ইরিকসন সাইকেল হয় তাহলে পি কনস্ট্যান্ট। এই জিনিসটা যদি মাথার মধ্যে রাখেন তাহলে আপনি এই সাইকেল গুলো আঁকতে পারবেন, খুব ইজিলি আঁকতে পারবেন। শুধু আঁকতে পারবেন এমনটা না, খুব ইজিলি আঁকতে পারবেন। তো আসলে কোথায় কি কনস্ট্যান্ট এখানে তো অলরেডি দেওয়া আছে। আর রিজেনারেশন জিনিসটা হচ্ছে এরকম আর কি, রিজেনারেশন নিয়ে আমরা অনেক বেশি পড়বো, তখন আরো ডিটেলসে বলবো। এই যে দেখেন, এই এই জিনিসটা হচ্ছে রিজেনারেশন। এই যে এই জিনিসটাকে হিট দেওয়া হইতেছে না, 5 থেকে 6 এখানে রিজেনারেশন করা হয়েছে, 5 থেকে হচ্ছে যে এক্স, 5 থেকে এক্স, এই জায়গাটুকু রিজেনারেশন করা হয়েছে। এটা আমরা আরো পড়বো আর কি ডিটেলস। এরপরে আসি যে কম্পোনেন্ট অফ সিম্পল ভেপার পাওয়ার প্লান্ট, একটা স্টিম প্লান্ট বলতে পারি অথবা ভেপার পাওয়ার প্লান্ট বলতে পারি। এখানে আসলে সিম্পল যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো করে এটা বিএফপি সিএল এ হচ্ছে যে এরকম টাইপের কোশ্চেন আসে যে আপনার সিসিপিপি অথবা হচ্ছে যে আমাদের সময় সিসিপিপি হচ্ছে যে এরকম একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকতে বলছে বা ব্লক ডায়াগ্রাম আঁকতে বলছে, যে কম্পোনেন্ট অফ হচ্ছে যে কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টের কিছু কম্পোনেন্ট একে এরকম একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকে। সো তখন আমাদের আঁকতে দিচ্ছিল। সো এখানে ঠিক সেম জিনিসটা, আপনার কি কি জিনিস লাগবে এটা একটু চিন্তা পরে করি। তো প্রথম দিকে চিন্তা করি যে আমাদের বেসিক যে কম্পোনেন্ট যেগুলো করলাম ভেপার সাইকেলে, সেই সাইকেলটা আগে চিন্তা করি। এখান থেকে সাইকেলটা আছে, তাহলে প্রথমে দেখেন ভেপার সাইকেলের ক্ষেত্রে একটা পাম্প লাগছে, ফিল্টার ওয়াটার পাম্প। এই পাম্পটা হচ্ছে যে যাওয়ার পরে কি হচ্ছে, এখানে একটা বয়লারের মধ্যে পানিটাকে কি করবে, মানে স্টিম স্টিম জেনারেট করবে। এই স্টিমটা হচ্ছে টারবাইনের মধ্যে দিয়ে দিব। তারপরে হচ্ছে যে কি করতেছি, এখানে ঠান্ডা করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে কুলার। তো এই জিনিসটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট। এবং এই যে যেখানে ঠান্ডা হইতেছে এটা কন্ডেন্সার, এই কন্ডেন্সারের সাথে হচ্ছে যে আপনার সবসময় লাগা থাকে কুলিং টাওয়ার। সো কুলিং টাওয়ার কার সাথে লাগা থাকে? সবসময় একটা কুলিং টাওয়ার কন্ডেন্সারের সাথে লাগা থাকে। আর এইখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে কুলিং টাওয়ারের হচ্ছে যে আহ, আপনার কুলিং টাওয়ারের যে পাম্পটা আছে যেটা রিসার্কুলেট করে আর কি ওয়াটারটাকে। ঠিক আছে, যে কোল্ড ওয়াটারটাকে এটা রিসার্কুলেট করবে। আর মেকআপ ওয়াটার আমাদের এখান থেকে দিতে হবে, কোনো একটা ভাবে মেকআপ ওয়াটার এখানে দিতে হবে। মেকআপ ওয়াটারটা এই দিকে দেখাইছে, অ্যাকচুয়ালি মেকআপ ওয়াটারটা এখানে দিতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কুলিং টাওয়ার, টোটাল জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কুলিং টাওয়ার। ঠিক আছে, আর এখান থেকে যে টারবাইনটা আছে টারবাইনটা তো হচ্ছে কোনো একটা জেনারেটরকে ঘুরাবে, জেনারেটর ঘুরাইলে এই জেনারেটর দিয়ে কারেন্ট প্রডিউস হয়ে আমাদের ইয়াতে চলে যাবে। আর এই যে বয়লার আছে, দেখেন এই বয়লার, দেখেন এখানে আপনি বয়লারে তো পুরাইতেছেন কি দিয়ে, ধরেন কয়লা দিয়ে পুরাইতেছেন বা গ্যাস দিয়ে পুরাইতেছেন। এই টারবাইনের মধ্যে তো আর গ্যাস ঢুকতেছে না, এই টারবাইনের মধ্যে ঢুকতেছে ওয়াটার ভেপার।
ব্যাপার। আর এই যে এখানে যে গ্যাসটা আছে, যে গ্যাসটা এক্সস্ট গ্যাসটা আছে, এটা কিন্তু হচ্ছে যে অ্যারাউন্ড আপনার 550 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস এই গ্যাসটা। এই গ্যাসটাকে আপনি কিন্তু ডিরেক্টলি পরিবেশে ছেড়ে দিলে পরিবেশে 12টা বাজবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে একটা চিমনির মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, এবং এই গ্যাসের মধ্যে যতগুলো হচ্ছে যে বিষাক্ত জিনিসপত্র আছে সেগুলোকে এই চিমনির মাধ্যমে বা এই স্টাকের মাধ্যমে হচ্ছে পরিশোধন করা হয়, পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে সিম্পল। এরপরে কার্নোট সাইকেল এখানে দেওয়া আছে, কার্নোট ভেপার সাইকেল দেওয়া আছে, একটু যদি লক্ষ্য করেন কার্নোট সাইকেলটা এরকম, কার্নোট ভেপার সাইকেলটা এরকম। ঠিক আছে, এখন একটু যদি লক্ষ্য করেন যে দেখেন 1 থেকে 2 এই ঘটনাটা হচ্ছে কি আইসোথার্মাল হিট এডিশন। এটা হচ্ছে আইসোথার্মাল হিট এডিশন 1 থেকে 2। তারপরে 2 থেকে 3 হচ্ছে কি টারবাইন এক্সপানশন, আইসেন্ট্রোপিক এক্সপানশন। 3 থেকে 4 এটা আবার কি আইসোথার্মাল হিট রিজেকশন। আর 4 থেকে 1 কি আইসেন্ট্রোপিক কম্প্রেশন। কিন্তু বাস্তবে এই জায়গায় আসলে পাম্প কাজ করতে পারে না। এই দেখেন 4 জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটাতে হচ্ছে আপনার, এই জায়গাটাতে হচ্ছে ওয়াটার প্লাস ভেপার থাকবে। ওয়াটার প্লাস ভেপারকে পাম্প কখনো হ্যান্ডেল করতে পারে না। কারণ এই যখন পাম্প যখন প্রেসার দেওয়া শুরু করবে, কম্প্রেস করা শুরু করবে, তখন ভেপার গুলো ফাটবে, তখন কলুশন হবে, ভিতরে একটা বিশাল পরিমাণে হঠাৎ করে একটা ধাক্কা, মানে বিশাল পরিমাণে প্রেসার ড্রপ করবে, এরপর বিশাল পরিমাণে একটা ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার কারণে যত পাম্প আছে পাম্পের ভিতরটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পাম্পের প্লেট গুলা ইনসুলার গুলা তাড়াতাড়ি নষ্ট হবে। সো এই কারণে কিন্তু এটা আসলে বাস্তবে পসিবল না। তখন এই কারণে আমরা হচ্ছে যে এই চারটাকে এই বাইরে নিয়ে আসি। ঠিক আছে, এই চারটাকে একটু বাইরে নিয়ে আসা হয়। সো এখন একটু যদি লক্ষ্য করা হয়, এটা হচ্ছে আইসোথার্মাল হিট এডিশন, এখানে টেম্পারেচার এরকম আছে, তবে 2 থেকে 3 এগুলো তো আমরা পড়লামই। কিন্তু এই এইভাবে তো আসলে কার্নোট সাইকেলটা, কার্নোট ভেপার সাইকেল প্রডিউস করা আসলে পসিবল না। এটা আসলে কেন পসিবল না তার কিছু হচ্ছে ইমপ্র্যাকটিক্যালিটিস দিছে। যেমন দেখা যাচ্ছে কার্নোট সাইকেল হতে গেলে কি এই হায়ার যে টেম্পারেচারটা আছে এটা অনেক বেশি হতে পারে, সর্বোচ্চ যত পাওয়া যায়। আর লোয়ার যে টেম্পারেচারটা আছে সর্বনিম্ন যত হইতে পারে। সো এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন টেম্পারেচার দুইটা আলাদা আলাদা টেম্পারেচার আছে। এখন কিন্তু হচ্ছে আমি ওয়াটারকে কখনো, আমি এখানে যেহেতু ওয়াটার দেখেন, এই সাইকেল কি, এই সাইকেল আমি ওয়াটার ইউজ করতেছি, এই টারবাইনে কি ওয়াটার ইউজ করতেছি, মানে ওয়ার্কিং ফ্লুইড হিসেবে ওয়াটার ইউজ করতেছি। কিন্তু এই ওয়াটারের যে টেম্পারেচার আছে সেটা কিন্তু আমি 374-এর বেশি তুলতে পারবো না। ঠিক আছে, 374-এর বেশি ওয়াটারের টেম্পারেচার তোলা যায় না। এটা কিন্তু একটা কারণ আছে। ঠিক আছে, এই 374-এর বেশি ওয়াটার তোলা যায় না, এটা কি আপনারা জানেন কেন কারণ আছে? 374-এর বেশি কেন ওয়াটারের টেম্পারেচার তোলা যায় না, তুললে কি সমস্যা হয়? কেউ আছেন নাকি সবাই চলে গেছেন? হ্যালো। আসি ভাইয়া। জি ভাই, আছে ভাই। আচ্ছা, এই ক্লাস কি বোরিং লাগতেছে নাকি? না না ভাই, না ভাইয়া ঠিক আছে। ভালোই তো লাগতেছে। আমি মনে হয় বেশি কথা বলতেছি, যাই হোক। আচ্ছা, 374-এর বেশি আসলে ওয়াটারের টেম্পারেচার তোলা যায় না, এটা একটা কারণ আছে। এটা কারণটা হচ্ছে আপনি যদি 374-এর বেশি, এটা একটু সার্চ দেন নেটে। ঠিক আছে, 374-এর বেশি যদি আপনি ওয়াটারের টেম্পারেচার যদি তুলে ফেলেন, তখন ওয়াটারের যে পোলারিটি একটা ধর্ম আছে। ঠিক আছে, ওয়াটার কিন্তু একটা পোলার, আমরা তো পড়ছি না এই যে অক্সিজেন, তারপরে এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে ডেল প্লাস, এটা হচ্ছে ডেল মাইনাস, এই পোলারিটি ধর্মটা লোপ পায়। তখন এই ওয়াটারটা একটা হচ্ছে যে, ধরেন কোন পোলার, পোলার জিনিসের মতো আচরণ করে জানেন? অর্গানিক পোলারের মতো আচরণ করে, মিথানলের মতো আচরণ করে। মিথানলে কিন্তু পোলারিটি অনেক কম। ঠিক আছে, এই ওয়াটারের তুলনায় মিথানলের পোলারিটি অনেক কম। এই মিথানল অথবা ইথানলের মতো আচরণ করে। মানে ওয়াটারের যে একটা ধর্ম আছে সেই ধর্মটা হচ্ছে পোলারিটি ধর্মটা হ্রাস পায়। ঠিক আছে, তখন ওয়াটার আর ওয়াটার থাকে না, এই জন্য 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপর তোলা যায় না। ঠিক আছে, তারপর হচ্ছে টারবাইন যখন হ্যান্ডেল করবে, টারবাইন হচ্ছে যে লো কোয়ালিটির স্টিম টারবাইন হ্যান্ডেল করতে পারে না। দেখেন এখানে লো কোয়ালিটির স্টিম যদি টারবাইন হ্যান্ডেল করতে যায়, তাহলে দেখেন টারবাইনের যে লো কোয়ালিটি স্টিম মানে কি, স্টিমের মধ্যে কি আপনার পানি আছে, তাই না, ওয়াটার আছে। এই ওয়াটার পার্টিকেলটা এত স্পিডে যখন এটা হচ্ছে টারবাইনের ব্লেডের উপর পড়বে, তখন ব্লেডটার মধ্যে পিটিং হবে, ক্ষয় হবে। কয়েকদিনও যাবে না, টারবাইনের ব্লেড কয়েকদিন পর পর চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো আসলে অনেকে চিন্তা করে যে টারবাইনের ব্লেড গুলো তো টাইটেনিয়াম দিয়ে তৈরি, তাহলে ওয়াটার কিভাবে হচ্ছে যে এই টারবাইনের ব্লেডের উপর হচ্ছে আপনার পিটিং করতে পারে বা ক্ষয় করতে পারে বা ছিদ্র করতে পারে।
ওয়াটার দিয়ে হচ্ছে যে কোনো মেটাল কাটা যায় যদি ওয়াটারকে প্রেসারাইজড করা হয়। আমাকে হচ্ছে যে পিডিবিতে একটা কোশ্চেন করা হয়েছিল, যে আপনাকে একটা যদি হচ্ছে টমেটো দেওয়া হয় তাহলে আপনি টমেটো দিয়ে কিভাবে হচ্ছে প্রেক মারবেন, ঠিক আছে? এখন টমেটো দিয়ে তো প্রেস মারাটা প্রায় একটা ইম্পসিবল জিনিস, ঠিক আছে? কারণ টমেটো যে পরিমাণে হচ্ছে যে স্ট্রেংথ আছে, ম্যাটেরিয়াল স্ট্রেংথ, মানে ওই পরিমাণে ম্যাটেরিয়াল স্ট্রেংথ দিয়ে কি আপনি হচ্ছে প্রেসটাকে ইন করতে পারবেন না, তো ওই পরিমাণে প্রেসার দিতে পারবেন না। কিন্তু আপনি যদি টমেটোটাকে যদি ওয়াটারের সাথে মিক্স করে যদি ব্লেন্ড করেন, ব্লেন্ড করার পরে যদি একটা লিকুইড ফর্ম করেন, এরপরে যদি ওটাকে আপনি পুশ করেন, তাহলে আপনি তখন কি হচ্ছে যে অনেক বেশি এনার্জি দিতে পারবেন এই টমেটোটাতে, তখন আপনি দিয়ে হচ্ছে পেরেকটাকে ইন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন বা অন্য কোথাও যদি রাখেন, তাহলে টমেটোটা কিন্তু ওই পেরেকের মতো এই পরিমাণে হচ্ছে যে স্ট্রেংথ হচ্ছে যে ক্রিয়েট করবে না, যে কারণে হচ্ছে পেরেকটা হচ্ছে ওয়ালের মধ্যে ঢুকবে, এই পরিমাণে হচ্ছে যে শক্তি ওই টমেটোর মধ্যে গেইন করবে না, এক্সেপ্ট টমেটোকে লিকুইড না করা পর্যন্ত। তো এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। লিকুইড কিন্তু অনেক বেশি হচ্ছে যে লিকুইডকে অনেক বেশি এনার্জাইজ করা যায়, এই জন্য লিকুইড দিয়ে আপনি দেখবেন যে অনেক বেশি হেভি মেটাল হচ্ছে লিকুইড দিয়ে কাটা হয়, মানে পানি দিয়ে কাটা হয়, ঠিক আছে? একটা পানি জেট দিয়ে মেটাল কাটে। সো ডিজাইন অফ কম্প্রেসর ডিলিং উইথ টু ফেস মিক্সচার ইন এ টেকনিক্যাল লিমিটেশন। তারপরে হচ্ছে যে এখানে যে কম্প্রেসরটা ইউজ করতেছে, ঠিক আছে? এখানে হচ্ছে যে ওরা বলছে যে এখানে আসলে কম্প্রেসর ইউজ করতেছে, আমি মনে করছিলাম যে পাম্প ইউজ করতেছে, অ্যাকচুয়ালি আসলে পাম্প ইউজ করে। এই যে পেপার আসলে এখানে কম্প্রেসর ইউজ করে না, এখানে পাম্প ইউজ করে। তো এখানে ধরে নিই যে কম্প্রেসর ইউজ করতেছে, তো এই কম্প্রেসরটা যদি ইউজ করে, কম্প্রেসর কিন্তু হচ্ছে যে ওয়াটারকে হচ্ছে আপনার ডিল করতে পারে না। কারণ কি, কম্প্রেস যে করতেছে, কম্প্রেসরের যে পিস্টন আছে, পিস্টনের চারপাশে ধরেন একটা পিস্টন, এটাকে তো মুভ করতে হয়। তো এইখানে দেখেন, এখানে ওয়ার্কিং ফ্লুইড হিসেবে যদি ওয়াটার যদি থাকে, ওয়াটার পার্টিকেল যদি থাকে, এই দেখেন এই জায়গাটা দিয়ে পিস্টন যে মুভ করতেছে, এই জায়গাটা কিন্তু আপনার কি থাকে, লুব অয়েল থাকে। তো এই পিস্টনটা যখন মুভ করবে, এই পানিটা তখন এই লুব অয়েলটাকে নিয়ে একবারে নেমে আসবে, ঠিক আছে? এতে যদি ড্রাই না হয়, এই পানিটা লুব অয়েলটাকে নিয়ে নেমে আসবে। এরপর হচ্ছে যে পিস্টনের যে মানে সিলিন্ডারের যে গা আছে, সেই গায়ে কিন্তু আর লুব অয়েল থাকবে না, বা পিস্টনের যে জায়গা কিন্তু এখানে লুব অয়েল থাকবে না। তখন হচ্ছে কি এখানে ওয়্যার ক্লিয়ার হবে এবং এই জায়গাটা দিয়ে একটা ছিদ্র ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে যে এই কারণে হচ্ছে যে আপনার কম্প্রেসর কখনো টু ফেস মিক্সচারকে, মানে ওয়াটার এবং ভেপার এই যে মিক্সারটা আছে এটাকে হ্যান্ডেল করতে পারে না, ঠিক আছে? এই লিমিটেশন গুলোর কারণেই হচ্ছে যে এই কার্নোট ভেপার সাইকেল এটা আসলে পসিবল না। এরপর এই কারণে হচ্ছে আমরা রেনকাইন ভেপার সাইকেলে যাচ্ছি, ঠিক আছে? বা রেনকাইন সাইকেলে যাচ্ছি। তো রেনকাইন সাইকেল কি ঘটনা করতেছে, এখন আমরা এই যে পাম্প ইউজ করছি, 1 থেকে 2টা পাম্প, ঠিক আছে? আবার 2 থেকে 3, এটা হচ্ছে আমার এই যে বয়লার, বয়লারে কি কি ঘটনা ঘটবে, এখানে প্রেসার সেম থাকবে। এর আগে আমরা কি দেখছিলাম, এর আগে এইটা হচ্ছে 2 থেকে 3 যে লেভেলটা ছিল, এটা কি ছিল, এই যে মানে এখানে 1 থেকে 2 যেটা আছে না, এই জিনিসটা হিট এডিশন যেখানে হইতেছে, এই জায়গায় হচ্ছে আইসোথার্মাল ছিল। আর এখন এই ঘটনাটা কি করতেছে, এই ঘটনাটা এখন আইসোবারিক হচ্ছে, ঠিক আছে? এই ঘটনাটা এখন আইসোবারিক হচ্ছে। আবার 3 থেকে 4 যখন যাইতেছি, তখন কিন্তু আইসেন্ট্রপিকই হচ্ছে। কিন্তু এখানে আবার যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটা হচ্ছে আমার এই টারবাইনে যে ঘটনা ঘটতেছে, এই ঘটনাটা এখন কিন্তু সম্পূর্ণ স্যাচুরেটেড সুপার হিটেড ভ্যাকুয়াম নিয়ে কাজ করতেছে, ব্যাপার, ঠিক আছে? এই পয়েন্টে যখন আসবে তখন এটা হচ্ছে স্যাচুরেটেড ব্যাপার থাকতে হবে অবশ্যই। ব্যাপার মানে চার কিন্তু স্যাচুরেটেড ব্যাপারে নিচে আসতে পারবে না। সো এরপরে হচ্ছে যে আবার 4 থেকে 1, এখানে দেখেন আবার পাম্প যখন কাজ করবে তখন এটাকে অবশ্যই কি হতে হবে, স্যাচুরেটেড লিকুইড হতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। এই যে 4 থেকে 1 এটা হচ্ছে আইসোবারিক, 2 থেকে 3 এটা আইসোবারিক, আর এই 1 থেকে 2 আর 3 থেকে 4 এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রক্রিয়া। এরপরে চলে যাই যে আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল হইতে গেলে আসলে কি অ্যাজাম্পশন করতে হবে, এই জিনিসগুলো একটু লক্ষ্য করি। যে স্টেডি ফ্লো হতে হবে, কাইনেটিক এবং পটেনশিয়াল এনার্জি আর ভেরি স্মল এবং আননেগলেক্টেড, ঠিক আছে? যদি র্যাঙ্কিং সাইকেল হইতে চাই, অ্যাকচুয়াল যদি র্যাঙ্কিং সাইকেল হইতে চাই, তাহলে আমাদের ধরে নিতে হবে স্টেডি ফ্লো, ফ্লোটা স্টেডি, মানে এই টোটাল যে ফ্লোটা হবে এটা হচ্ছে স্টেডি ফ্লো, টাইমের সাপেক্ষে ওয়ার্কিং ফ্লুইডের কোনো পরিমাণ পরিবর্তন ঘটা যাবে না। তো এটা হচ্ছে স্টেডি ফ্লো হতে হবে, এবং হচ্ছে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি টোটালি নেগলিজেবল হতে হবে।
তাহলে ইআই ই আউট, ঠিক আছে। আমরা আগের দিনে যে সূত্রটা দেখছি, দেখেন এখানে পাম্পের ওয়ার্ক ডান কেমনে বের করছে আগের দিনের সূত্র অনুযায়ী, ঠিক আছে। এটা ক্ষেত্রে আপনার হচ্ছে যে বয়লারের যে কিউটা বের করতে হবে, এই যে 3 থেকে 2 এনথালপিটা বিয়োগটা করলে হচ্ছে যে কিউ ইন, মানে বয়লারে কি পরিমাণে হচ্ছে যে হিট দেওয়া হইতেছে। আবার আপনি যদি টারবাইন প্রসেসে দেখেন H3 মাইনাস H4, ঠিক আছে, H3 মাইনাস H4 এটা টারবাইনের জন্য ওয়ার্ক ডান। আবার হচ্ছে যে আপনার কন্ডেন্সারে কি পরিমাণে হচ্ছে হিট আউট হইতেছে, 4 থেকে 1 মাইনাস করতে হবে। তো আপনার এই সবগুলো জানেন। এখন আপনার ওয়ার্ক মানে টোটাল হচ্ছে যে আপনি ফার্স্ট ল অনুযায়ী যদি দেখেন, এইটা হচ্ছে আপনার টোটাল, এই যে দেখেন এটা হচ্ছে আপনার টোটালটা সিস্টেম, ক্লোজ সিস্টেম যদি ধরেন, তাহলে এখানে আপনার ওয়ার্ক ইন আর হচ্ছে যে হিট ইন, ওয়ার্ক ইন হিট ইন ইকুয়াল টু হচ্ছে কি ওয়ার্ক আউট হিট আউট, ওয়ার্ক আউট হিট আউট, মানে এই ঘটনাটা। এখানে ইন হইতেছে ওয়ার্ক ইন হিট ইন, আর এই সাইডে দেখেন ওয়ার্ক আউট হিট আউট, এটা সমান। তারপরে নিট হিটটা হচ্ছে কি নিট ওয়ার্কটা হচ্ছে যে দেখেন এই টারবাইন যে পরিমাণে ওয়ার্ক প্রডিউস করতেছে তার একটা পোর্শন কিন্তু এই পাম্প চালাইতে চলে যাবে, ঠিক আছে। তার মানে এই টারবাইন থেকে পাম্পকে বাদ দিতে হবে, টারবাইনের আউটপুট থেকে আপনি পাম্পকে বাদ দিবেন, তাহলে আপনি হচ্ছে যে আপনার এখানে নিট ওয়ার্কটা পাবেন। তাহলে নিট ওয়ার্কটা হচ্ছে কিউ আই মাইনাস কিউ আউট, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে যখন এনথালপি কি থার্মাল এফিসিয়েন্সি বের করবেন তখন নিট ওয়ার্ক ডিভাইডেড বাই কিউ ইন, তখন এইভাবে আপনাকে এফিসিয়েন্সি। আর ব্যাক ওয়ার্ক রেশিওটা যখন আপনি বের করবেন, এই যে ব্যাক ওয়ার্ক রেশিও, তখন এই যে ব্যাক ওয়ার্ক রেশিওটা আমি কিছুক্ষণ আগে বললাম, পাম্পের যে পরিমাণে ওয়ার্ক ডান নেয় আর হচ্ছে টারবাইন যে পরিমাণে ওয়ার্ক ডান সম্পন্ন করে। এরপরে আসি অ্যাকচুয়াল হচ্ছে যে র্যাঙ্কিং সাইকেল, বাস্তবে হচ্ছে যে আপনার আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল পসিবল না। কারণ হচ্ছে যে কি এই যে 1 থেকে 2 ঘটনাটা ঘটতেছে বা 3 থেকে 4 ঘটনাটা ঘটতেছে, এটা তো আইসেন্ট্রপিক কখনোই পসিবল না, কারণ আইসেন্ট্রপিক ডিভাইস বলে কিছু নাই, ঠিক আছে। 1 2 আর 3 4 এটা তো একটা পার্থক্য। আরেকটা জিনিস চিন্তা করেন, এই 4 থেকে 1 এ যাইতেছে, এটা তো একটা হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে যাইতেছে, কন্ডেন্সার একটা হিট এক্সচেঞ্জার, বয়লার একটা হিট এক্সচেঞ্জার। তাহলে 4 থেকে 1 এ গেলে কি আমরা জানি প্রেসার ড্রপ হয়, তো প্রেসার যদি ড্রপ হয় তাহলে তো এটা আর কি আইসোবারিক হইতেছে না, তো এখানে আইসোবারিক হবে না। 2 থেকে 3 এটা হচ্ছে যে আইসোবারিক হবে না। তো তখন যে জিনিসটা হচ্ছে, আপনি যদি গ্রাফটা একটু লক্ষ্য করেন, এখানে গ্রাফটা টিএস, এটা হচ্ছে অ্যাকচুয়াল। গ্রাফের অবশ্যই কিন্তু নাম দিবেন, ঠিক আছে। অনেক কিছু আসলে অনেকে চিন্তা করে না পরীক্ষার মধ্যে। এটা আসলে সোজাই ওঠার কথা ছিল, কিন্তু আমি এখান থেকে ধরি। এটা সোজাই ওঠার কথা ছিল, কিন্তু তখন এটা সোজাই না উঠে এটা কি হবে, এই যে বেঁকে যাবে, ঠিক আছে। এটা উঠার কথা ছিল 1 এ যাবে 1, সরি এটা ছিল 2 এ যাবে 2 প্রাইমে, আর এটা এইভাবে যে এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে যে এই যে নিচে নামতেছে, এটা কিন্তু স্টেলাইট, এটা একদম সোজা নামবে, ঠিক আছে। কিন্তু এটা সোজা নামবে না, এরকম বেঁকে যাবে। এই যে ডটের যে লাইনটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল, বুঝা গেছে। এই ডটেড লাইনটা হচ্ছে অ্যাকচুয়াল রেনকাইন সাইকেল। এটা হচ্ছে ইমরান ভাইয়ের আপনারা কোশ্চেন ব্যাংক দেখবেন, কোশ্চেন ব্যাংকে আছে এই ফিগারটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে এই ডটেডটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এই যে সলিড যে লাইনটা আছে সেটা হচ্ছে যে আপনার আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল। এখানে এই কথাগুলো বলা আছে কি কি ঘটনাগুলো ঘটছে। সো এরপরে দেখি, আমি যদি এফিসিয়েন্সি যদি বাড়াই দেই, তাহলে কিভাবে আমি হচ্ছে যে একটা র্যাঙ্কিং সাইকেলের এফিসিয়েন্সি বাড়াইতে পারবো, আমার হাতে আসলে কি কি করার আছে, ঠিক আছে। তো প্রথম দিকে আমি কি করতে পারি, এটা দিকে একটু চিন্তা করি। র্যাঙ্কিং সাইকেল মানে আমার এফিসিয়েন্সি বাড়ার জন্য কি এই আন্ডার দ্য এরিয়াটা বাড়াইতে হবে, সহজ কথা। এই আন্ডার দ্য এরিয়াটা বাড়াইতে হবে, এবং আরেকটা জিনিস করতে হবে কি, মানে এই আন্ডার দ্য এরিয়াটা যেভাবে বাড়াইতে পারি, এটাই হলো আমার মেইন জিনিস। তাহলে কন্ডেন্সারের প্রেসার দেখেন, এই কন্ডেন্সারের প্রেসারটা যদি লোয়ার করি, নিচের দিকে আসতেছে, তখন কি আন্ডার দ্য এরিয়া বাড়তেছে। আন্ডার দ্য এরিয়া বাড়লে কি আমার হচ্ছে এফিসিয়েন্সি বাড়তেছে। কিন্তু এই প্রেসারটা এত নিচে আসা যাবে না যার জন্য ক্যাভিটি ফর্ম করে,
ঠিক আছে, এর থেকে এত বেশি নিচে আসা যাবে না যেন ক্যাভিটি ফর্ম করে। সো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আসতে পারবে। তো এটা আমি কি করতে পারি, লোয়ারিং কন্ডেন্সার প্রেসারটা, কন্ডেন্সারের যে প্রেসারটা আছে সেটা লোয়ার করতে পারি। আরেকটা জিনিস কি করতে পারি আমি, এই যে দেখেন আহ, আপনার হচ্ছে যে বয়লার যে প্রেসারটা আছে সেটা কিন্তু বাড়াই দিতে পারি, বয়লারের প্রেসারটা বাড়াই দিতে পারি, তাহলে এই যে উপরটা বাড়তেছে, বয়লারের প্রেসারটা বাড়াই দিতে পারি, ইনক্রিজিং দ্য বয়লার প্রেসার। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস কি করতে পারি, সুপার হিটেড দ্য স্টিম। এই স্টিমটাকে দেখেন এই পর্যন্ত না নিয়ে আমি একটু বেশি বড় করে নিলাম, তাহলে এই সুপার হিট করলাম। এই যে সুপার হিট করলে কি এখানে আমার ওয়ার্ক ডানটা বাড়তেছে, সুপার হিট করা হয়েছে স্টিমটাকে। আরেকটা কি করা হইতেছে, রিহিট করা হইতেছে আর রিজেনারেশন করা হইতেছে। দেখেন এই স্টিমটা এখানে আসছে না, এটাকে আমি আরেকটু রিহিট করে উপরের দিকে তুলে যদি নিচে নামাই, তার মানে কি এই যে তুলে উপরে নামাইলাম এর কারণে কি আমার এক্সট্রা কিছু কাজ বৃদ্ধি পাইতেছে। ঠিক আছে, এই যে এটাকে তুলে উপরের দিকে নামানো, এটা নিচে নামছে, এটা তুলে, এটাকে অন্য একটা এই যে জিনিসটা, এটা কি হচ্ছে যে আমি এই যে তুললাম, তুলে আবার নিচে নামাচ্ছি, এই যে আমার বেশি কাজটুকু হইতেছে, এটাই হচ্ছে যে আমার ইনক্রিজ করবে আর কি, ইমপ্রুভ করবে। তাহলে আমি দেখলাম যে রিহিট করতেছে। আর রিজেনারেশন কি, রিজেনারেশন মানে এই যে আমি হচ্ছে যে এখানে যে কেয়ারটা দিতেছি, দেখেন তাপ দিতেছি কোথায়, 2 থেকে তাপটা দিতেছি এই 3 পর্যন্ত। কিন্তু দেখেন আমি এখানে 2 থেকে 2x এই তাপটা যদি আমি কোথাও থেকে নিতে পারি, এর এক্সস্ট থেকে যদি নিতে পারি, তাহলে মানে আমাকে এখন তাপ দিতে হচ্ছে কোথায়, তাপ দিতে হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত, মানে এক্স থেকে 3 পর্যন্ত। আগে দিতে হয়তো তাপ কোথায়, এই রিজেনারেশনের ক্ষেত্রে আগে তাপ দিতে হতো 2 থেকে 3 পর্যন্ত। আর এখন রিজেনারেশনের পরে এটা হচ্ছে যে বিফোর, রিজেনারেশন। আর রিজেনারেশন, আফটার রিজেনারেশন বা ডিউরিং রিজেনারেশন আমাকে তাপ দিতে হচ্ছে x থেকে 3। তার মানে আপনার এই তাপের পরিমাণটা কি কমে গেছে। সো আলটিমেটলি আপনার হচ্ছে এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করবে। ঠিক আছে, এখানে যা যা বলছি তাই এখানে লেখা আছে। সো এখানে হচ্ছে রিজেনারেটিভ র্যাঙ্কিং সাইকেল দেওয়া আছে, এখানে ওপেন ফিড ওয়াটার হিটার দেওয়া আছে, তার সাথে হচ্ছে যে আপনার, আমরা পরে আবার দেখবো যে ক্লোজ ফিড ওয়াটার হিটার দেওয়া আছে। এই ফিড ওয়াটার হিটারটাকে বলা হয় ডিএরেটর। ডিএরেটর মানে কি, এর ভিতর যে এয়ার যেগুলো থাকবে সেই এয়ার গুলো বের করে ফেলে। ঠিক আছে, এই যে দেখেন কন্ডেন্সারের মধ্যে চলার সময়, ঠিক আছে, কন্ডেন্সারের প্রেসার যদি অনেক কম হয় তখন এখানে ক্যাভিটি ফর্ম করে বা ভেপার ফর্ম করে। এই ভেপার গুলাকে সে কি করে, এখানে নিয়ে যেয়ে ভেপার গুলাকে সে বের করে ফেলে। তো এই যে জিনিসটা হচ্ছে করা হয়, এটাকে হচ্ছে ওপেন ফিল্টার ওয়াটার হিটারে করা হয়, ফিড ওয়াটার হিটারে করা হয়। তো এই জিনিসটা যদি করা হয়, এই কারণে এটাকে বলা হয় ডিএরেটর। সো আপনাদের যদি কোশ্চেন আসে যে ওপেন ফিড হিটারকে কেন ডিএরেটর বলা হয়, তাহলে আপনারা কি অ্যান্সার দিবেন? সো এখানে বলবেন যে কন্ডেন্সরে বা এই যে টারবাইনের পরে যে কন্ডেন্সার থাকে এখানে প্রেসারটা যদি অনেক বেশি কম হয়, এখানে যদি কোনো কারণে যদি ক্যাভিটি ফর্ম হয় বা বাবল ফর্ম করে, সেই বাবল গুলো হচ্ছে যে এখানে হচ্ছে যে সরাই ফেলানো হয় বা বাতাসটা এখান থেকে দূর করা হয়। ঠিক আছে, ওপেন ফিড ওয়াটার হিটার, তখন এটাকে আমরা বলে ডিরেটর। এখানে দুইটা পাম্পিং নিয়ম আছে, এটাকে বলা হয় ফরওয়ার্ড পাম্পিং আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাম্পিং। তো আমরা আসলে ফরওয়ার্ড পাম্পিংটা বেশি ইউজ করা হয়। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে যে এটা শুধু একবারে করা হইতেছে। ঠিক আছে, না হলে হচ্ছে যে এই জিনিসটাকে লিকুইড করে তারপরে পাম্প করলে আপনাকে আবার দুইটা জিনিসকে পাম্প করার দরকার ছিল। সো এখানে কাজটা বেশি হবে। আপনারা এটা দেখেন যে কোন পাম্পিং সিস্টেমটা বেশি ভালো, এটা হচ্ছে বাপু ভাইয়ের বই পাবেন। ঠিক আছে, ফরওয়ার্ড পাম্পিং সিস্টেম ভালো নাকি ব্যাকওয়ার্ড পাম্পিং সিস্টেম? এটা একটু লক্ষ্য করবেন যে ফরওয়ার্ড পাম্পিং সিস্টেম ভালো নাকি ব্যাকওয়ার্ড পাম্পিং সিস্টেম ভালো। তো এটা হচ্ছে বাপু ভাইয়ের বই পাবেন। তো এখানে হচ্ছে ফরওয়ার্ড পাম্পিং সিস্টেমটা আসলে ভালো, কারণটা হচ্ছে যে এই ফরওয়ার্ড পাম্পিং সিস্টেমে আপনাকে কম পরিমাণে হচ্ছে কাজ করতে হয় ওভারঅল। এখন আসি যে এই জিনিসগুলো আমার, হিজিবিজি জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, মানে এখানে আমি কিভাবে কাজটা বের করবো। সো প্রথম দিকে একটা জিনিস হচ্ছে ক্লারিফাই করে নিই, এই যে 5 থেকে যে 6 এ নামছে, এই জিনিসটা আসলে 7টা যদি এখান থেকে শুরু হইতো তাহলে আমার কাছে কোনো ঝামেলা ছিল না।
এই যে 7 এর লাইনটা এখান থেকে শুরু না করে যদি এইখান থেকে শুরু করতো, তাহলে আপনাদের এই নিচের পার্টটুকু বুঝতে সমস্যা হইতো না। তো এখন নিচের পার্টটুকু বোঝার জন্য আপনাদেরকে এখানে চলে যাইতে হবে। তো প্রথম দিকে আসি, আমরা নরমালি যে জিনিসটা জানি 3 থেকেই শুরু করি। 3 থেকে 4 আপনারা কি করতেছেন, আইসেন্ট্রপিক কম্প্রেশন করা হইতেছে পাম্পিং। তাহলে আইসেন্ট্রপিক কম্প্রেশন থেকে 3 থেকে 4 এবং 4 থেকে 5, এই যে 4 থেকে 5 হচ্ছে কি আপনার আইসোবারিক হিট অ্যাডিশন করতেছেন। তাহলে 4 থেকে 5 আইসোবারিক হিট অ্যাডিশন এবং 5 থেকে 6, এই যে 5 থেকে 6 আছে এখানে কি আপনার টারবাইন দিয়ে বের হইতেছে। 5 থেকে 6 হচ্ছে কি এক্সপানশন করতেছেন, আইসেন্ট্রপিক এক্সপানশন। আবার এখন 6 থেকে একটা জিনিস আপনার এই ফিড ওয়াটার হিটারের এই দিক দিয়ে বের হয়ে গেছে। তো 6 থেকে একটা জিনিস ফিড ওয়াটার হিটারে যদি আসে, তাহলে এই 6 থেকে আবার কোথায় আসতেছে, 3 এ। 6 থেকে একটা পোরশন 3 এ আসতেছে, সেটা কতটুকু পোরশন, ওয়াই পোরশন। ঠিক আছে, ওয়াই অংশ মানে টোটাল অংশ যদি 1 হয়, তার একটা অংশ ওয়াই আকারে বের হয়ে এদিক দিয়ে আসতেছে, আর আরেকটা অংশ কি 1 মাইনাস ওয়াই। তাহলে এই দুইটাকে যদি আপনি যোগ করেন তাহলে এটা কি দেখেন একই হয়। তাহলে ওয়াই আকারে একটা অংশ বের হয়ে এদিকে চলে আসতেছে, 3 এ ঢুকতেছে। এই যে 6 থেকে 3 এ, এখানে দেখেন ওয়াই দেওয়া আছে। আপনারা অনেক বোর হইতেছেন না, অনেক বেশি ক্লাস হয়ে গেছে, অনেক বড় নাকি? যাই হোক, এখানে হচ্ছে যে 6 থেকে 3 এ যদি আসেন তাহলে এখানে একটা ওয়াই পরিমাণে এখানে ঢুকতেছে। আবার হচ্ছে যে যখন আপনি এই 6 থেকে এই যে 7 আছে না, এই 7 এ যখন আসতেছেন, এই জিনিসটা হচ্ছে দেখেন 1 মাইনাস ওয়াই, এটা কিন্তু কিছু পরিমাণে আপনার ভেপার। এই যে 1 মাইনাস ওয়াই, এই ভেপারটা আপনার এখানে কি হইতেছে, ঠান্ডা হইতেছে। এই ঠান্ডা হয়ে কি নিচে আসতেছে, এই যে 7। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে যে ওয়াই মাইনাস 1, এই যে 7, এখানে আস্তে আস্তে কিছুটা লিকুইড হবে, এই যে 7। এবার 7 এর পরে কি কন্ডেন্সারে কি হয়, কন্ডেন্সারে কি হিট রিজেকশন হয়, এখানে হিট রিজেকশন হয়। আর এইখানে ওপেন ওয়াটার, এটা ওপেন ফিড ওয়াটার হিটার যেটা আছে, এখান থেকে যে এই যে লিকুইডটা যাইতেছে, এটা কিন্তু যাইতেছে কি লিকুইড। আর এখান থেকে কি আসতেছে, ভেপার আসতেছে, ভেপার লিকুইড মিক্সচার আসতেছে। ধরেন এই ভেপার আসতেছে, এই ভেপার আর লিকুইড দুইটাকে একখানে মিক্স করে দিলে কি হবে, ভেপারের টেম্পারেচার করে এটা কি লিকুইড হয়ে যাবে, লিকুইড হয়ে গেছে, 3 এ চলে আসছে। এখন এই 7 থেকে কি আপনি একে আসলেন, এই যে 7 থেকে একে আসলেন, আবার 1 এখন কি করতেছে, পাম্পিং করতেছে, 1 2 এ পাম্পিং করছে, এই যে 1 2 এ পাম্পিং করছে। আবার 2 থেকে দেখেন, এটা তো লিকুইড, এটা তো ভেপার, এই ভেপার কি লিকুইডকে হিট দিবে, এই জন্য 2 থেকে 3 এ হচ্ছে হিট পাইতেছে এইখান থেকে, এই ফিড ওয়াটার হিটার থেকে। এই জিনিসটা কি বুঝতে পারছেন, এই ফিগারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন, কেউ কি আছেন? জি ভাইয়া। ভাইয়া 2 থেকে 2-3টা একটু যদি বুঝাইতে না পারে, মানে 1 আচ্ছা, থেকে দেখেন 6 থেকে ওপেন ফিড ওয়াটার হিটারে যেই ভেপারটা আসতেছে সেটা তো ভেপার, তার টেম্পারেচার ধরেন আপনি 120 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 2 থেকে যেটা ঢুকতেছে তার টেম্পারেচার আছে 60 বা 70 ডিগ্রি সেলসিয়াস, পানি। এখন পানি আর ভেপার যখন একখানে মিক্সার করবেন, ধরেন আপনি এটা একটা ধরেন আপনার পাত্র, এই দিক থেকে হচ্ছে আপনি পানি ডুবাইতেছেন, মানে ওয়াটার 60 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার দিতেছেন, আর এদিক দিয়ে আপনি আরেকটা জিনিস কি ডুবাইতেছেন, 120 ডিগ্রি সেলসিয়াস আপনার ভেপার দিতেছেন। এখন এই দুইটা যদি মিক্সার করেন তাহলে কি এই ভেপার থেকে কি ওয়াটারে পানিটা যাবে না, সরি এই হ্যাঁ এই হ্যাঁ জি, ভেপার থেকে হিটটা কি ওয়াটারে যাবে না, তাহলে এই যাবে যাবে ওয়াটারে কি হিটটা বাড়বে না। এই যে দেখেন এই ওয়াটার পারবে। ওয়াটারে হিটটা বাড়ছে, 2 থেকে 3 এখানে ওয়াটারে হিটটা বাড়ছে। এখন বুঝা গেছে? জি জি বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। এখন আসি আমরা প্রতিটা কম্পোনেন্টের হচ্ছে যে একদিক থেকে আমরা প্রতিটা কম্পোনেন্টের জন্য কি পরিমাণে হিট লাগতেছে বা কি পরিমাণে হিট এক্সট্রাক্ট করতেছে বা কি পরিমাণে ওয়ার্ক ডান করতেছে সেটা বের করব। তো প্রথমে দেখি কিউ ইন মেজরটা আমরা কোথায় দিতেছি, বয়লারে দিতেছি। তো বয়লারে হচ্ছে যে দেখেন এই 5 থেকে 4 বাদ দিলে কি, এই 5 থেকে এই 4, এটা সরি এখানে 4, এটা না এই 4, এটা বাদ দিলে কি আমি বয়লারে হিটটা পাইতেছি, আমি যেটা ইন করতেছি, এটা আমি বয়লারের হিটটা পেয়ে গেলাম। এরপরে আপনি চিন্তা করেন কিউ আউট, কিওয়ার্ড অ্যাকচুয়ালি কোথায় হয়েছে, হিটটা আউট করা হয়েছে এই যে কন্ডেন্সারে কতটুকু পরিমাণে হচ্ছে যে কি আসছে, ভেপার এয়ার মিক্সার 1 মাইনাস ওয়াই পরিমাণ না, এই যে 1 মাইনাস ওয়াই পরিমাণ আসছে না, এটা উপরের দিকে লিখো 1 মাইনাস ওয়াই পরিমাণের। এবং এটা হচ্ছে যে কি 7 মাইনাস
1, এই যে 7 মাইনাস 1, ঠিক আছে। এখান থেকে দেখেন 7 মাইনাস 1, এই যে y মাইনাস y, সরি 1 মাইনাস y, এখানে কিন্তু দেখেন 1 মাইনাস y ঢুকছে আর এদিক দিয়ে ঢুকছে y পরিমাণ। তাহলে আমার আউট হইতেছে হিট কোটা, মানে সিস্টেম থেকে আউট হইতেছে, যেটা সিস্টেমে ঢুকতেছে সিস্টেম থেকে আউট হইতেছে 1 মাইনাস 7 মাইনাস 1, এটা মাল্টিপ্লাই করবো 1 মাইনাস y। 1 মাইনাস y তো বুঝতে পারছি, 1 মাইনাস y পোরশন এদিক দিয়ে যাচ্ছে এই জন্য। এখন আসি h3, ঠিক আছে। অ্যাকচুয়ালি h3 টা কত, এখানে h3 টার মানটা কত, এই ভ্যালুটা কত, এটা যদি আমরা বের করি, তো h3 টার ভ্যালুটা যদি বের করি তার মানে কি h2 থাকে এবং h6 থাকে। এই পয়েন্টটাকে হচ্ছে যে আমরা কারশফের যে কারেন্টের লটা আছে না, সেই লটা অনুযায়ী একটু চিন্তা করি। এটা একটা পয়েন্ট, ফিড ওয়াটার হিটার, এদিক দিয়ে আমার কি পরিমাণে হচ্ছে ঢুকতেছে হিট, এটা হচ্ছে যে 1 মাইনাস ওয়াই ইন্টু h2 পরিমাণে হিট ঢুকতেছে। আবার এই উপর দিক থেকে কি পরিমাণে হিট ঢুকতেছে, এখানে উপর দিক থেকে ঢুকতেছে y ইন্টু ওয়াই h6, ঠিক আছে। আর বের হইতেছে কি পরিমাণে হিট, বের হইতেছে h3 পরিমাণে হিট। তার মানে h3 কে আমি কি লিখতে পারবো, y1 মাইনাস y h2 প্লাস y h6। তার মানে h3 যদি আমাকে কখনো বের করতে বলে তাহলে আমি এইভাবে বের করে ফেলতে পারবো। এখন আসি আমি টারবাইনের কি করে, আমি টারবাইন আউট, ঠিক আছে, টারবাইনে আমি কি করে কাজটা বের করবো। তো টারবাইনের কাজটা বের করার জন্য একটু প্রথম দিকে লক্ষ্য করি। তো প্রথম দিকে একটু যদি লক্ষ্য করেন, আমার টোটাল যে কাজটা বের মানে কাজটা পাইতেছি আমি 5 থেকে কত 7 পর্যন্ত, তাই তো। 5 থেকে আমি 7 পর্যন্ত কাজ পাইতেছি। তাহলে 5 থেকে 7 পর্যন্ত, 5 থেকে 6 পর্যন্ত একটা কাজ পাইতেছি, আবার 6 থেকে 7 পর্যন্ত পাইতেছি। কিন্তু লক্ষ্য করেন 5 থেকে 6 পর্যন্ত আমি কি টোটাল, এই যে 5 থেকে 6 পর্যন্ত যেটা পাচ্ছি এটা হচ্ছে টোটাল পরিমাণের হচ্ছে যে এখানে কিন্তু আমার টোটাল পরিমাণের হচ্ছে যে মাস ফ্লো করতেছে বা ওয়ার্কিং ফ্লুইড ফ্লো করতেছে। তার মানে আমি এখানে দেখেন, এখানে এর সামনে কিন্তু 1 আছে, এই 1টা কিন্তু উজ্জ্বল আকারে আছে, এই যে 1 ইনটু h5 মাইনাস h6 প্লাস আরেকটা কি পরিমাণে হচ্ছে আমি এখানে পাইতেছি কাজ, এই যে 6 থেকে 7, তার মানে 1 মাইনাস y ইন্টু h6 মাইনাস h7, ঠিক আছে। এই 1টা বাদ দেওয়ার কারণে অনেকটা বুঝতে সমস্যা হয় টারবাইনে আসলে কতটুকু পরিমাণে কাজ আমি পাইতেছি। এরপরে আপনি চিন্তা করেন পাম্প 1 এ কি পরিমাণে কাজ হচ্ছে, এই যে পাম্প 1 এ কাজটা ইজি। এখানে দেখেন h1 মাইনাস h h1 মাইনাস h2, ঠিক আছে। আচ্ছা ওইভাবে না করে এরা আরেকটা সুন্দরভাবে করছে p2 মাইনাস p1, ঠিক আছে, v1। আবার পাম্প 2 এর কাজটা বের করছে v3, এটাকে ভি না বললে নিউ বলতে পারি, নিউ 3 p4 মাইনাস p3, ঠিক আছে। আবার পাম্প পাম্প টোটাল পাম্পের যে কাজটা আছে সেটাকে আমি যদি বলতে যাই, দেখেন 2 নাম্বার যে পাম্পটা আছে, মানে এখানে যে পাম্প 1 যেটা আছে সেই পাম্পে কিন্তু আমার কতটুকু পরিমাণে ওয়ার্কিং ফ্লুইড নিয়ে কাজ করছে একটু লক্ষ্য করেন তো। ওয়ার্কিং ফ্লুইড নিয়ে কাজ করছে 1 মাইনাস ওয়াই পরিমাণে, তাই না। এই জন্য এটা 1 মাইনাস ওয়াই, এইখানে পাম্পের যে কাজটা আছে সেই কাজটা। এবং এই পাম্প দুইয়ের জন্য কি গুণ করব, এই পাম্প 2 মানে এই যে পাম্পটা, এই পাম্পটা কিন্তু টোটাল পরিমাণের হচ্ছে যে ওয়ার্কিং ফ্লুইড নিয়ে কাজ করছে। যেমন 3 এর পরে কিন্তু কি ফ্লুইড যেটা থাকবে ওয়ার্কিং ফ্লুইড, দেখেন 6 এর এখানে ওয়াই যেটা আসছে এখানে 1 মাইনাস ওয়াই আসছে, যোগ করে কি 1 হবে। তার মানে এই 3 এর পরে ওয়ার্কিং ফ্লুইডটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে আপনি পাম্পের ওয়ার্ক ডানটা পেয়ে গেলেন, পাম্পের ওয়ার্ক ডানটা পেয়ে গেলেন। তো আপনি পাম্পের ওয়ার্ক ডান পেয়ে গেছেন, আপনি টারবাইনের ওয়ার্ক ডান পেয়ে গেছেন, আপনি হচ্ছে যে হিট ইন পেয়ে গেছেন, হিট আউট পেয়ে গেছেন। আপনাকে যদি এখন এফিসিয়েন্সি বের করতে বলে আপনি বের করতে পারবেন, এখন আপনাকে যদি ব্যাক প্রেসার বের করতে বলে আপনি বের করতে পারবেন। এটা হচ্ছে একদম বেসিক জিনিস। সো এরপর একটু জিনিসটা চিন্তা করেন, রিজেনারেটিভ র্যাঙ্কিং সাইকেল দেওয়া আছে, এবার কি দেওয়া আছে, ক্লোজ ফিট ওয়াটার হিটার দেওয়া আছে। ক্লোজ ফিট ওয়াটার হিটারে একটা কিন্তু সমস্যা, বা সরি একটা হচ্ছে যে ডিফারেন্স। এইখানে দেখেন ওপেন ওপেন ফিট ওপেন ফিট ওয়াটার হিটারের ক্ষেত্রে এখানে ভেপার আর এয়ারটা কি হয়েছে, মিক্সার হয়েছে, সরি ভেপার আর ওয়াটারটা মিক্সার হয়েছে। এই 6 থেকে আসতেছে ভেপার আর 2 থেকে যেতেছে ওয়াটার, এটা মিক্সার হয়েছে, ডিরেক্টলি মিক্সার হয়েছে। কিন্তু এখানে মিক্সার হবে না, দেখেন দেখেন 2 থেকে যা ঢুকছে তা এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু 5 আকারে বের হয়ে গেছে, এই যে 9 আকারে এদিক দিয়ে বের হয়ে 5 আকারে ঢুকতেছে, ঠিক আছে, খুব ইজিলি বের হয়ে গেছে। কিন্তু এই যে 7 দিয়ে যেটা ঢুকছে সেটা কিন্তু আলাদা একটা দিয়ে বের হইতেছে, 3 দিয়ে বের হইতেছে।
তার মানে 3 থেকে 4-এ এবার যেটা যাইতেছে ক্লোজ ফিড ওয়াটার হিটারে, এই পাম্পের যে কাজটা হবে সেই কাজটা কিন্তু ওয়াই হবে, তার সামনে কিন্তু ওয়াই বসাইতে হবে। দেখেন পাম্পের যে টোটাল কাজটা নেওয়া হয়েছে সেখানে কিন্তু ওয়াই দেওয়া আছে। একটু লক্ষ্য করছেন? এটা একটু বোঝার ট্রাই করুন, কিন্তু এটা সবাই ভুল করে দিয়েছে। ওপেন ওপেন হচ্ছে ফিড ওয়াটার হিটার এবং ক্লোজ ফিড ওয়াটার হিটারের ক্ষেত্রে সবাই এই জিনিসটা ভুল করে আসে। একটু চিন্তা করতেছেন? ওপেন ফিড ওয়াটার হিটারের ক্ষেত্রে এখান থেকে যে আপনার ভেপারটা আছে সেই ভেপারটা আর 2 নম্বরে যে পানিটা গেছে ওয়াটারটা, সেটা মিক্সার হয়ে গেছে, মিক্সার হয়ে বের হয়ে 2 নম্বর পাম্প দিয়ে ঢুকে গেছে। কিন্তু এখন কি ঘটনা করতেছে, এই যে 1 নম্বর পাম্প থেকে যে বের হইলো ওয়াটারটা, সেই ওয়াটারটা কিন্তু এদিক দিয়ে চলে গেছে। আর এই যে 3 মানে 7 থেকে যে আসলো এদিক দিয়ে, 3-এ যে পাম্প, দ্বিতীয় পাম্পে যেটা ঢুকতেছে সেটা ওয়াই, সেটা ওয়াই কিন্তু ভেপারটা কিন্তু এখানে এসে ঠান্ডা হয়ে পানি হইতেছে, তারপরে এদিক দিয়ে যাইতেছে। এখানে কিন্তু শুধুমাত্র হিট এক্সচেঞ্জ করতেছে, এখানে হচ্ছে ইনডিরেক্ট হিট এক্সচেঞ্জ হইতেছে। ইনডিরেক্ট, ইনডিরেক্ট কন্টাক্ট, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে কি ঘটনা করতেছে, ডিরেক্ট ওপেন ফিল্টারের কি ঘটনা করতেছে, ডিরেক্ট হিট কন্টাক্ট করতেছে। কন্টাক্ট করতেছে। তো এই হলো কাহিনী। এটা তো বললামই যে আপনারা দেখলে এখন বুঝতে পারবেন, বাদ বাকি ফর্মুলাগুলো দেখলে বুঝতে পারবেন, কিন্তু আশা করি আর ঝামেলা হবে না। এই যে এখানে দেখেন, এখানে কি করা হয়েছে, পাম্প করা হয়েছে ব্যাকওয়ার্ড। দেখছেন, আগে কিন্তু ডিরেক্টলি যাইতো, এখন আপনার এইটা পাম্পিং করে ব্যাকে দিয়ে আবার এটা চালাইতে হইতেছে। মানে একই কাজ দুইবার করতে হইতেছে। মানে হাতটা সোজা খাইতে, সোজা মুখে দিয়ে না খেয়ে ভাতটা, মাথা ঘুরে পিছন দিক দিয়ে হাতটা নিয়ে ভাত খাইতেছে। তো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এই জন্য হচ্ছে ফরওয়ার্ড পাম্পিংটা একটু বেশি কার্যকর, মানে বেশি পরিমাণে কম, মানে বেশি পরিমাণে হচ্ছে যে ভালো, কম পরিমাণে শক্তি লাগে আর কি ফরওয়ার্ড পাম্পিং। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাম্পিং আর কি। সো এরপর আছে কম্বাইন সাইকেল কাকে বলে। আমার উপরে একটা হচ্ছে যে কি সাইকেল থাকবে, ভেপার, একটা হচ্ছে যে আমার গ্যাস সাইকেল থাকবে বা ব্রাইডাল সাইকেল থাকবে বা জুল সাইকেল থাকবে, আর নিচে হচ্ছে যে একটা কি থাকবে, আর নিচে একটা হচ্ছে আমার স্টিম সাইকেল থাকবে অথবা হচ্ছে যে ভেপার সাইকেল থাকবে। সো প্রথম থেকে চিন্তা করি, এখানে আমার হচ্ছে যে ওয়ার্ক ডান আসলে দুই জায়গা থেকে পাবো, একটা হচ্ছে গ্যাস টারবাইন থেকে পাবো ওয়ার্ক ডান, আর একটা হচ্ছে আমি কোথা থেকে পাবো, একটা হচ্ছে আমার স্টিম টারবাইন থেকে ওয়ার্ক ডান পাবো। সো ওয়ার্ক ডান আমার দুই জায়গা থেকে পাইতেছি, কিন্তু আমার হিট দিতেছি কোথায়, এক জায়গায় হিট দিতেছি। তাহলে এই যে কিউ ইন, এটা ওয়ার্ক ডান এইভাবে করবো। তো বাদ বাকি দেখেন এই সাইকেলটা তো আর বোঝানোর কিছু নেই, এখানে কম্প্রেস করবে, এখানে হচ্ছে কম্বাশন করবে, এখানে গ্যাস টারবাইন চলবে, আর গ্যাস টারবাইন এই দিক দিয়ে যদি আসে, তাহলে এই যে গ্যাস টারবাইনের যে এক্সজস্ট যে গ্যাসটা আছে, যেটা হচ্ছে যে আমি তো বললাম যে 550 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এই গ্যাসটা হচ্ছে যে হিটটা নিয়ে এখানে হচ্ছে যে একটা এইচ আর এস জি, ঠিক আছে। এটা হচ্ছে হিট রিকভারি স্টিম জেনারেটর। এটা নর্মাল স্টিম জেনারেটরের মতো না, এটাকে বলা হয় হিট রিকভারি স্টিম জেনারেটর। এটার নাম হচ্ছে হিট রিকভারি স্টিম জেনারেটর। এই হিট রিকভারি স্টিম জেনারেটরটা কোথা থেকে হিট নিতেছে, হিট রিকভারি স্টিম জেনারেটরের যে ওয়াটারটা আছে সেটা হিট নিতেছে, এক্সজস্ট গ্যাস থেকে হিট নিয়ে স্টিম হইতেছে, ওই স্টিমটা দিয়ে এসটি চলতেছে, কন্ডেন্স করতেছে, আগের মতো প্রসেস। তো এই দুইটাই মিলে হচ্ছে যে আমার নর্মালি কম্বাইন সাইকেল হয়। এখন হচ্ছে এই সাইকেলটা আসলে এফিসিয়েন্সি সব থেকে বেশি এখন পর্যন্ত আর কি। তো এখানে যদি আপনাকে গ্যাসের যদি এফিসিয়েন্সি বের করতে পারে, আপনি আলাদা করে গ্যাসের এফিসিয়েন্সি বের করতে পারবেন, তারপর আপনি হচ্ছে যে স্টিমের এফিসিয়েন্সি বের করতে পারবেন। আর এটা নর্মাল তো আমরা জানি যে টোটাল এফিসিয়েন্সি বের করার সময় এই ফর্মুলা ইউজ করা, এই ফর্মুলা কিন্তু আমরা দেখছি। এটা আসলে কোন ফর্মুলা বলি, এখানে এই এফিসিয়েন্সিটা একটা আরেকটা কি ইন্ডিপেন্ডেন্ট। এই কারণে পি এ ইন্টারসেকশন বি যদি ইন্ডিপেন্ডেন্ট দুইটা ঘটনা হয়, তাহলে তখন আমরা কি করতাম, পি এ গুণন পি বি করে দিতাম। তাই এখানে করা হয়েছে, ঠিক আছে। এইভাবে আপনি টোটালটার এফিসিয়েন্সি বের করতে পারবেন। এখানে আরেকটা জিনিস আছে, স্টিম জেনারেটর আছে। স্টিম জেনারেটরে কিছু ব্যাকওয়ার্ক রেশিও দেওয়া আছে, তারপরে গ্যাস, আচ্ছা গ্যাস টারবাইন এবং স্টিম জেনারেটর পার্থক্য দেওয়া আছে প্যারামিটার।
এগুলো দেখলে বুঝবেন রেফ্রিজারেশন ক্যাপাসিটি কাকে বলে, এটা আমি পরে আবার বলাবো। সো এটা নিয়ে প্যারা করার কিছু নেই। রেফ্রিজারেশন ক্যাপাসিটি জিনিসটা হচ্ছে যে আপনি 1 টন হচ্ছে লিকুইডকে 24 ঘন্টা ধরে আপনি হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ওয়াটার যদি নেন, সেই ওয়াটারটাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইসে পরিণত যদি করেন, এর জন্য যদি আপনি 24 ঘন্টা সময় নেন, 1 টন লিকুইডকে, 1 টন লিকুইড হচ্ছে যে এখানে 1 টন ওয়াটার ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে, ব্রিটিশ টন হবে কিন্তু এটা 2000 LB, কিন্তু হচ্ছে যে নর্মাল আমাদের মেট্রিক টনের থেকে কিন্তু অনেক কম, মানে অনেক কম মানে ভালোই কম, ঠিক আছে। ভালোই কম বলতে আরো বেশি কম না, ধরেন আপনার 20-25 কেজির মতো কম হয়। তো এই 20-25 কেজি কম, মানে নর্মাল মেট্রিক টন মানে কি 1000 কেজি, কিন্তু এলবি তে 2000 কেজি, এটা হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ টন আর কি। তো ব্রিটিশ টন 1 টন হচ্ছে যে পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে কনভার্ট করবেন 24 ঘন্টা ধরে। যদি এই প্রক্রিয়াটা ঘটে, তাহলে যে পরিমাণে হচ্ছে ইফেক্টটা ক্রিয়েট করবে রেফ্রিজারেশন ইফেক্ট, সেটা হচ্ছে যে আপনার 1 টন কুলিং ইফেক্ট, ঠিক আছে। সো এটাকে 200 BTU/মিনিট লেখা যায়, 1200 BTU/আওয়ার লেখা যায়, 210 কিলো জুল/মিনিট লেখা যায়, ঠিক আছে। এগুলো সবগুলোই আমি দেখাবো, খুব ড্রাইভ করে দেখাবো, সমস্যা নেই, রেফ্রিজারেশন আমরা যখন করবো। সো এরপর যে জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালি ভ্যাপর সাইকেল উইথ হিটিং এন্ড সাবকুলিং, ঠিক আছে। হিটিং এবং সাবকুলিং যদি হয়, তাহলে এটা হচ্ছে হিটিং পার্ট, আর এই দিকেরটা হচ্ছে সাবকুলিং পার্ট, ঠিক আছে। এই যে এই পার্টটা 3-এর যে পার্টটা আছে সাবকুলিং পার্ট, আর এটা হচ্ছে যে হিটিং পার্ট। এটা দেখুন, এত কঠিন কিছু না। এখন আসলে সাইকোমেট্রিকের কিছু জিনিস এখানে দিয়ে দিছি। এই জিনিসটা আসলে আমি যেহেতু রেফ্রিজারেশনে পড়াবোই আবার, এই জন্য এখান থেকে বাদ দিলাম। এখন আসি এক্সার্জি কাকে বলে। এক্সার্জি হচ্ছে টোটাল যে এনার্জিটা আছে, টোটাল এনার্জির মধ্যে যেই এনার্জিটুকু আমার আসলে কাজে পরিণত করা যায়, সেটাই হচ্ছে যে এক্সার্জি, ঠিক আছে। তো এক্সার্জি জিনিসটা হচ্ছে, তো বললামই যে এইটাকে আমার হচ্ছে যে টোটাল এনার্জি তো আসলে কাজে কনভার্ট করা যাবে না। তো যেটা হচ্ছে যে আমার অ্যাভেলেবেল কাজে কনভার্ট করা যাবে, সেটা হচ্ছে এক্সার্জি। এক্সার্জি হচ্ছে যে কিছু ফর্মুলা আছে, এগুলো একটু দেখেন। আর ডেড স্টেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডেড স্টেজটা হচ্ছে যে এমন একটা স্টেজে আসবে তখন আর হচ্ছে যে কোনো পরিমাণে কাজ ঘটবে না, ঠিক আছে। যদি আপনার নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেসারে যদি চলে আসে, ঠিক আছে, তাহলে তখন আর কিন্তু কোনো কাজ করবে না। নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেসার নর্মাল এনথালপি নর্মাল এন্ট্রোপিতে যদি চলে আসে, তখন সেটাকে কাজ করবে না, ঠিক আছে। আপনার কাজ করার জন্য হচ্ছে যে এর থেকে বেশি প্রেসার হইতে হবে, নর্মাল থেকে বেশি টেম্পারেচার হইতে হবে, ঠিক আছে, এন্ট্রোপি বেশি হইতে হবে। তারপরে হচ্ছে আপনার এনথালপি বেশি হইতে হবে। এনথালপি বেশি না না হইলেও আপনার টি এবং পি অবশ্যই বেশি হইতে হবে, ঠিক আছে। ডেড স্টেটে কোনো রকমের কাজ হয় না, ঠিক আছে। ডেড স্টেটে ওয়ার্ক ডান 0, এটা মাথা মধ্যে রাখবেন। তারপরে ইউজফুল ওয়ার্ক তো হচ্ছে এক্সার্জি। আর ইরিভার্সিবিলিটি জিনিসটা হচ্ছে রিভার্সিবলি ওয়ার্ক করবেন, আর হচ্ছে ইউজফুল যে ওয়ার্কটা আছে, এই দুইটার পার্থক্যটাই হচ্ছে ইরিভার্সিবিলিটি, ঠিক আছে। আর ইরিভার্সিবিলিটি যদি এফিসিয়েন্সি যদি বের করতে হয়, তা এটা তো আমরা কতদিন পড়ছি, এই সেম জিনিসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, কতদিনে। এখন আসি আমাদের কি কি টাইপের আসলে কোশ্চেন আসে পরীক্ষায়। জিটিসিএল 2018-তে এই কোশ্চেনটা আসছিল। এই কোশ্চেনটা হচ্ছে যে আপনাকে এই ফিগারটা দিয়ে দেওয়া হয়েছে, 1 2 3 4 দেওয়া আছে, আপনার 1 2 3 4 সবেরই হচ্ছে যে ভ্যালু এখানে দেওয়া আছে, আপনি ভ্যালুগুলো নেবেন। আপনার হচ্ছে যে রেফ্রিজারেশন ইফেক্ট বের করতে বলছে, কম্প্রেসর মানে কপ বের করতে বলছে। তাহলে রেফ্রিজারেশন ইফেক্ট কোনটুকু, ওইটা আপনাকে দেখতে হবে, এইটুকু, ঠিক আছে। 4 থেকে 1 মাইনাস করতে হবে। আর আপনার কম্প্রেসর ওয়ার্ক কতটুকু, এই যে 2 থেকে 1 মাইনাস করলে আপনার কম্প্রেসর ওয়ার্ক হবে, এটা হচ্ছে কপ, ঠিক আছে। এরপরে যমুনা এল 2018-তে একটা জিনিস আছে, সেটা হচ্ছে টিএস ডায়াগ্রাম আঁকতে বলছে, ভ্যাকুয়াম কম্প্রেশন সাইকেলের ক্যালকুলেট করতে বলছে কপ। তো এটা ক্যালকুলেট করতে পারবেন এখন আসলে এই কপ টপ ক্যালকুলেট করা আপনাদেরকে আর শিখাইতে হবে না। এটা হচ্ছে পিডিবি 2018-তে আসছে। এখানে হচ্ছে যে রিহিটের একটা সাইকেল দেওয়া আছে, জি, রিহিটের একটা সাইকেল দেওয়া আছে। এই সাইকেলটা হচ্ছে যে আপনার এফিসিয়েন্সি বের করতে বলছে, এটা ইজিলি বের করা যাবে আর কি। আর কি করে হচ্ছে যে measure of the efficiency with enthalpy of corresponding point, এটা তো বের করতে পারবেন। এরপর হচ্ছে পিভি এবং টিএস ডায়াগ্রাম আঁকতে বলছে, অটো সাইকেল ডিজেল সাইকেল, এটা পাবেন। বিমানে যেটা বলছে আপনার
10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা যে বলছে টিএস ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম আঁকতে বলছে। প্রথমে ব্লক ডায়াগ্রাম মানে এটা, তারপর টিএস ডায়াগ্রাম আঁকতে বলছে গ্যাস স্টিম কম্বাইন সাইকেল। ঠিক আছে, গ্যাস স্টিম কম্বাইন সাইকেলে টিএস ডায়াগ্রাম আঁকতে বলছে। এরপরটা হচ্ছে কি, এরপর হচ্ছে এরপরটা সেম জিনিস। ঠিক আছে, এখানে সবগুলো দেওয়া আছে ডাটা, এখানে আপনার কুলিং ইফেক্ট বের করতে বলছে। এই যে বিমান 2018 আর হচ্ছে প্রথম ডিটিসিএল 2018 কোশ্চেন সেম। এরপরে হচ্ছে বিআরইবি 2018, এখানে হচ্ছে এই যে আমরা প্রথম দিন যে ম্যাথটা করছিলাম মনে আছে, যে এই ম্যাথ গুলো করছিলাম বিভিন্ন প্রকার হচ্ছে প্রসেসের থার্মোডাইনামিক প্রসেস। ঠিক আছে, এইটা হচ্ছে যে অ্যাডিয়াবেটিক প্রসেসে যে টেম্পারেচার বের করা যায়, এগুলো একটু দেখে নিন ফর্মুলা গুলো। তারপর টিএস ডায়াগ্রাম হচ্ছে র্যাঙ্কিং সাইকেল ফর দা গিভেন। এটা এই যে দেখেন, এটা ফিট, এই যে বললাম না বিসিপিসিএল 2018 ফিড ওয়াটার হিটারের হচ্ছে যে আপনার ইউজ করে এটা হচ্ছে যে টিএস ডায়াগ্রাম রাখতে বলছে, এই ফিগারটা দিয়ে দিছিল। তারপরে বুয়েট এমএসসি 2018-তে এটা নরমাল আপনার যে হিট ট্রান্সফার যেগুলো ফর্মুলা আছে এমএস ডেল থিটা, ওইটা দিয়ে করতে হবে। তো একজন যা হিট হারাবে আরেকজন তা হিট গ্রহণ করবে, এই ফর্মুলা। তারপরটা এপিএসসিএল 2019-এ বয়লার এফিসিয়েন্সি আসলে বয়লার এফিসিয়েন্সিটা হচ্ছে এমএস এইচ মাইনাস এইচ ফিড ওয়াটার। ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে এম এফ ফ্লুইডের ভর ইনটু হচ্ছে সি ফ্লুইডের হিটিং ভ্যালু ওটা। আর নিচেরটা তো অলরেডি আপনারা পারেন, এটা অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য। তারপরে এই যে বললাম যে বিসিআইসি কতদিন বলছিলাম যে রিসেন্টলি কিন্তু এই যে ইরিভার্সিবিলিটি বের করা আসতেছে, এই যে কম্প্রেসরের আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি বের করতে বলছে। ঠিক আছে, তারপরে পিজিসিবি তে দেখেন, পিজিসিবি 2019-এ এই সেম জিনিস দিছে। এনডব্লিউপিজিসিএল এ এই যে বললাম এনডব্লিউপিজিসিএল এ কিন্তু এই গ্রাফ এটা এটা দিছে। এই জিনিসটা কিন্তু আমরা করছি, একটু ভালো করে লক্ষ্য করেন, এই জিনিসটা আমরা অলরেডি করে আসছি। এই জিনিসটা 1 নাম্বার সূত্র ইউজ করছিলাম। ঠিক আছে, আপনাদের মনে পড়তেছে কিনা জানি না, এটা হচ্ছে হিট আর এটা হচ্ছে 1 নাম্বার সূত্রে যে আপনার কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে ডিপিডিসি 2019, এটা তো বললামই। আপনার হচ্ছে এখানে এই যে ব্যাকওয়ার্ক রেশিও বের করতে বলছে, সবকিছু দেওয়া আছে। আপনার থার্মাল এফিসিয়েন্সি বের করতে গেলে টারবাইনের ওয়ার্ক ডান মাইনাস এটা হচ্ছে যে পাম্পের ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কিউ ইন, এটা দিয়ে তারপরে ব্যাকওয়ার্ক রেশিও বের করবেন, থার্মাল এফিসিয়েন্সি বের করবেন। এই হলো আজকের টোটাল ক্লাস। ঠিক আছে, এখন কারো যদি কোনো প্রকার কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আমাদের কি রেকর্ডিং গুলো দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি রেকর্ডিং দেওয়া হবে, এই জন্য তো মানুষজন নাই। এতদিন পরে তো আপনারাও থাকবেন কিনা এটা এখন। এটা সুবিধা আর কি, সবাই আসলে প্রতিদিনে তো থাকতে পারবে না, এই জন্য তো আসলে যারা ক্লাস মিস করবে তাদের জন্য তো এক্সট্রা ক্লাস নেওয়ার আসলে আমারও সময় নেই, আপনাদেরও সময় নেই। তো এই জন্য আসলে রেকর্ডিং যেগুলো থাকে এগুলো দিয়ে দেওয়া হয়। এটা কবে দেওয়া হবে? আমি তো এর আগের দিন রেকর্ডিং দিয়ে দিয়েছিলাম, আপনি কি রেকর্ডিং পাননি? না, আমি পাইনি আর কি, মানে কোথায় দিছিল? কি বলেন, পাওয়ার তো কথা। না আমরা পাইছি তো, মানে ভাই আমি পাইনি, মানে কোথায় দিছেন আর কি, মানে মেইলে দিছে মেইলে দিছে। মেইলে দিছি, মেইলে। মেইলে হচ্ছে যে আপনারা সবসময় ডকুমেন্ট গুলো পাবেন, আর হচ্ছে গ্রুপে সবসময় হচ্ছে ক্লাসের খোঁজ খবর পাবেন, এটা সবসময় ফলো করে দিন। ঠিক আছে, ক্লাস শেষে আমি সাথে সাথে দিয়ে দিই। ঠিক আছে, আপনাদের যদি কোশ্চেন না থাকে। তাহলে কি আপনাদের কোনো কোশ্চেন টোশ্চেন নাই নাকি? আপনারা কি ক্লাস বুঝতেছেন? সমস্যা তো হচ্ছে না ভাইয়া।
ক্লাস বুঝতে যদি সমস্যা হয় তাহলে বললেন আর কি, যে আমার কথা যদি বুঝতে সমস্যা হয় বা কোনো টপিক বুঝতে সমস্যা হয় বললেন। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে যে রেখে দিই আসলে। কেউ কোনো কোশ্চেন ভাইয়া, করবেন? কি বলেন? মানে ও, আগামী পরশু তো আমাদের হচ্ছে থার্মোডাইনামিক্স এর পরীক্ষা নেবেন আর কি, তখন মানে প্রশ্নটা কখন দেওয়া হবে, পরীক্ষা কখন হবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি হচ্ছে যে আপনাদেরকে কোশ্চেন দিয়ে দিব, আপনারা 1 ঘন্টা সময় পাবেন, আপনারা যখন ইচ্ছা তখন পরীক্ষা দিবেন, ঠিক আছে? আর কোশ্চেনটা আমি হচ্ছে সবসময় হচ্ছে 6টা থেকে 9টার মধ্যে দেওয়ার ট্রাই করি রাত। আপনারা এরপরে আপনারা একদিন 24 ঘন্টা, আমি যখন কোশ্চেন দিব তারপরে আপনারা 24 ঘন্টা সময় পাবেন, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনারা পরীক্ষা দিয়ে আমাকে মেল করে দিবেন। তো বুঝতে পারছেন, পরীক্ষা দিয়ে এটাকে আপনারা ছবি তুলবেন, ছবি তুলে স্ক্যান করে পিডিএফ বানায় তারপরে পাঠিয়ে দিবেন। এখন তো আসলে এই জিনিসগুলো তো এখন সবাই মোটামুটি জানে। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এমনি কি ক্লাস ক্লাস বুঝতে পারতেছেন তো নাকি? জি ভাইয়া, বুঝতেছি। আর আমি এখনো একাডেমিকে তো মোটামুটি প্র্যাকটিসের মধ্যে আছে আর কি। আচ্ছা, তাহলে তো ভালোই। তো ঠিক আছে তাহলে রাখি। ওকে ভাইয়া।